শুভ সকাল। বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2021 এর মিড দ্য প্রেসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি প্রোগ্রামটা অফিসিয়ালভাবে শুরু করছি। আজকে প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন বেসিসের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সৈয়দ আলমাস কবির, সাথে আছেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিস্টার জিয়ার এফিন, আমাদের স্পন্সর আরেকজন স্পন্সর মাস্টার কার্ড থেকে আগত কনসালটেন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট সোয়েন নাবিল রাইয়ান, এবং আমাদের সাথে আরও আছেন বেসিসের ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স জনাব মুশফিকুর রহমান। আপনারা জানেন 2011 সাল থেকে আমরা বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড আয়োজন করছি। 2011 সালে আমাদের প্রথম আয়োজনটি শুরু হয় এবং এই বছর আমরা সপ্তমবারের মতো বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2021 আমরা এবারের মতো আয়োজন করছি। প্রতিবারের মতো এবারও আমরা 100টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করব। এবারে আমাদের আছে আউটসোর্সিং ক্যাটাগরিতে আমরা 5টা কোম্পানিকে অ্যাওয়ার্ড দিব, স্টার্ট আপ কোম্পানিতে আমরা 5টা কোম্পানিকে দিব, এক্সপোর্ট এক্সেলেন্স ক্যাটাগরিতে 10টা কোম্পানি, 64টা জেলা থেকে আমরা 64 জন ইন্ডিভিজুয়ালকে আমরা অ্যাওয়ার্ড দিব, ফিমেল আউটসোর্সিং প্রফেশনাল ক্যাটাগরিতে আমরা 6টি এবং বেস্ট আউটসোর্সিং প্রফেশনাল অর্থাৎ সারা বাংলাদেশ থেকে যাদের সবচেয়ে বেশি ইনকাম এমন 10 জন প্রফেশনালসকে আমরা এবছর অ্যাওয়ার্ড দিব। আমি এই পুরো আয়োজনে বিস্তারিত সম্বন্ধে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানের রহমান সবাই আপনাদেরকে অভিহিত করবেন। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের স্পন্সর ব্যাংক এশিয়া এবং মাস্টার কার্ডকে। ব্যাংক এশিয়া শুরু থেকে আমাদের সাথে সবসময় ছিলেন, এবারও আছেন, আশা করি ভবিষ্যতে থাকবেন এবং আরো বড় পরিসরে থাকবেন। মাস্টার কার্ডও আমাদের সাথে আছেন। সবাইকে আমাদের স্পন্সরদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2021 এর অ্যাডভাইজার এবং বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহান রহমানকে। ফারহান আপা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আউটসোর্সিং অ্যাওয়ার্ড, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড, এবং আমরা 100টি পুরস্কার এবারও দিতে যাচ্ছি এবং ক্যাটাগরির নামগুলো বলা হয়েছে। আসলে একটু এর ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যে কেন প্রতি বছর আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা করা হয়। আমাদের আপনারা জানেন 2025 নাগাদ আমাদের $5 বিলিয়ন এক্সপোর্টের একটা টার্গেট আছে। শুধু টার্গেট এবং শুধু এক্সপোর্টকে মাথায় রেখে কিন্তু এই আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা করা হয় না। আউটসোর্সিং অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলোর দিকে তাকালে বোঝা যাবে যে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 64টা জেলা থেকে 64 জন ফ্রিল্যান্সার যারা একেবারেই প্রত্যন্ত অঞ্চলে বসে এক্সপোর্টের কাজটি করেন ওনাদেরকে কিন্তু এখানে রেকগনাইজ করা হয় এবং এই ইন্ডিভিজুয়ালরা যারা এক্সপোর্ট করে আসছেন ওনারা কিন্তু একটা সময় দেখা যাবে যে ওনারাই কোম্পানি করছেন এবং ওনারা যেন আরও বড় হতে পারেন, ওনাদেরকে আমরা যেন কোম্পানি হিসেবে পেতে পারি এবং বড় ধরনের এক্সপোর্টার হিসেবে তুলে নিয়ে আসতে পারি, সেটার একটা কিন্তু প্রচেষ্টা হচ্ছে এই আউটসোর্সিং অ্যাওয়ার্ড। এখানে ফিমেল এন্টারপ্রেনারদেরকে উৎসাহিত করা হচ্ছে, যে যার ঘরে বসে এক্সপোর্টের কাজটা কিন্তু করে যাচ্ছে। আমরা জানি না ওনারা কারা এবং নাম না জানা হওয়ার পরেও কিন্তু আমাদের এক্সপোর্ট বাস্কেটে ওনাদের হয়েই টাকাটা আসছে। তো সেই জায়গায় কারা এই কাজগুলো করছে এবং তাদেরকে রোল মডেল ধরে আমরা যদি সামনে নিয়ে আসতে পারি, দেখা যাবে প্রচুর মেয়ে কিন্তু এই আউটসোর্সিং কিভাবে শুরু করতে পারে, কিভাবে ওনারা এই ঘরে বসে কাজ করতে পারে, সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে। এবং আমাদের এখানে আর দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে আউটসোর্সিং ক্যাটাগরি আর একটা হচ্ছে এক্সপোর্ট এক্সেলেন্স। এই দুটোর ভিতরে কেন একই তো জিনিস, শুনতে তো একই রকম মনে হচ্ছে তাই না, কিন্তু এখানেও দুটো জিনিস উৎসাহিত করা হচ্ছে। একটা হচ্ছে যারা এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাবেন ওনারা কিন্তু ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন। আপনারা জানেন সরকার এক্সপোর্টের উপর 10% ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে আইসিটি এক্সপোর্টের উপরে, এবং সেই ক্যাশ ইনসেন্টিভ নেওয়ার জন্য আসলে পুরোপুরি কমপ্লায়েন্টভাবে বাংলাদেশ ব্যাংকের সকল কমপ্লায়েন্সকে মিট করে এই ক্যাশ ইনসেন্টিভটা নিতে হয়। তো সেই যারা সেইভাবে করে ক্যাশ ইনসেন্টিভ নিচ্ছেন
এই এই ক্যাটাগরিতে আসলে ওনারা অ্যাওয়ার্ডগুলো পাবেন এবং আচ্ছা, জি, ইনসেনটিভ নেওয়ার ক্ষেত্রে আসলে কতগুলো রিকোয়ারমেন্ট মিট করতেই হয়, যে কার কাজ করেছে, কি কাজ করেছে, কোন দেশ থেকে, এবং সেটা ডকুমেন্টেড থাকতে হয়। সেই ডকুমেন্টগুলো বেসিসকে জমা দিলে বেসিস একটা সার্টিফিকেট ইস্যু করে। সেই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু ব্যাংক ওই টাকাটা আসলে টাকাটা রিলিজ করে এবং তার উপরে ক্যাশ ইনসেন্টিভটা আসে। এখন ডকুমেন্টের লিস্টটা যদি পুরোপুরি বলতে চাই, এখানে 3 সার্টিফিকেট থেকে শুরু করে সব ধরনের কমপ্লায়েন্স, হ্যাঁ, মানে একটা অডিট হয়। ব্যাংক এই যেই ডকুমেন্টগুলো ওনারা সাবমিট করে সেটার উপর কিন্তু একটা অডিট করেন। সো সেই লিস্ট অফ ডকুমেন্টসের মধ্যে মানে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে যে আসলে কোন ক্লায়েন্টের সাথে কাজ হয়েছে এবং কি কাজ হয়েছে সেটাই কিন্তু ভেরিফাই করা হয়, যে একটা অথেন্টিক জায়গা থেকে টাকাটা আসছে সেটাকে কনফার্ম করার জন্যই এই প্রসেসটা। আমরা যে কোনো কেউ টাকা পাঠিয়ে দিল, সেই টাকার উপরে ক্যাশ ইনসেন্টিভ নিয়ে কেউ চলে গেল, বিষয়টা যেন তা না হয়, এটা যেন মিস ইউজ না হয়, সেটাকে কনফার্ম করার জন্য এই প্রসেসে যাওয়া হয়েছে। আমি যেটা বলছিলাম আরেকটা হচ্ছে যে আউটসোর্সিং ক্যাটাগরি, যেটা কিনা আসলে যেহেতু অনেকেই এই কমপ্লায়েন্সগুলো মিট করে এখনো এক্সপোর্ট করতে পারছেন না বিভিন্ন কারণে, ক্লায়েন্ট পেয়েছে কারো মাধ্যমে, অথবা টাকাটা আসছে হয়তো বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, সে কিনা এই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারছে না, কিন্তু উনি কিন্তু ভালো এক্সপোর্ট করছেন, হয়তো উনি কিছুদিনের মধ্যেই এই সব ধরনের কমপ্লায়েন্স মিট করবেন। তো সেই জন্য তাদের জন্য কিন্তু সুযোগ রাখা হয়েছে এই আউটসোর্সিং অ্যাওয়ার্ডে। ওনারাও যদি অ্যাপ্লাই করেন, ওনারাও কিন্তু যেই সফলতা ওনারা ইতিমধ্যে অর্জন করেছেন সেটার রেকগনিশনের জায়গাটাও কিন্তু এখানে আছে। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই পুরো আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা শুধু একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম না, এখান থেকে কিন্তু অনেকগুলো জায়গাকে উৎসাহিত করা হচ্ছে, অনেকগুলো ক্যাটাগরির মাধ্যমে অনেকগুলো মানুষকে দৃশ্যমান করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে আমরা আইসিটি ইন্ডাস্ট্রি যে প্রোডাক্ট সার্ভিসগুলো দেয় সেগুলো আসলে দেখা যায় না, এবং যার জন্য আমরা চাইলেও এটাকে ওইভাবে ডিসপ্লে করতে পারি না। যার তো কিন্তু কাজ হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, টাকা আসছে, বিষয়গুলো তুলে ধরলে অনেক মানুষ উপকৃত হবে। এবং সামনে আমরা যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের স্কিল সেট বাড়াতে হবে, এই জায়গাটাকে আরও বড় করতে হলে বিভিন্ন ধরনের স্কিলসের প্রয়োজন হবে, সেই জায়গাগুলোকেও আসলে তুলে ধরা হবে এই আউটসোর্সিং অ্যাওয়ার্ডের মাধ্যমে। আমি আমার বক্তব্যের একেবারে শেষে এটুকুই বলতে চাই যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং যে যার জায়গা থেকে অনলাইনে অ্যাপ্লাই করে এই অ্যাওয়ার্ডের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফারহান আপা। আপনি যে প্রশ্নটি করছিলেন যে ক্যাশ ইনসেন্টিভের জন্য কোন কোন ডকুমেন্ট লাগে, একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে যখন কোনো কোম্পানি রেমিটেন্সটা নিয়ে আসে, সেখানে ব্যাংক থেকে প্রথমে একটা সার্টিফিকেট ইস্যু করে, সিএডি সার্টিফিকেট আমরা বলি, সার্টিফিকেট অফ অথরাইজড ডিলার। সেখানে কোন দেশ থেকে আসছে, কোন কোম্পানি থেকে আসছে, কত ডেটে টাকাটা আসছে, কি পরিমাণ ভ্যালু, সেটা একটা সার্টিফিকেটে ইস্যু করা হয়। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট ক্যাশ ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে সুইফট মেসেজ। সুইফট মেসেজে কিন্তু দিয়ে দেওয়া থাকে যে আসলে কোন জায়গা থেকে আসছে এবং পারপোজ অফ সেন্ডিং মানি, অর্থাৎ যে টাকাটা যে আসছে এটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে কিনা নাকি অন্য কোনো খাতে, ওই ব্যাংকে যখন টাকাটা আসছে ব্যাংকের মাধ্যমে ওই মেসেজটা বা কোডটা কিন্তু থাকে। সো ওই জায়গা থেকে আসলে ভেরিফাই করা যায়। সো ওই ডকুমেন্টগুলো যখন আসলে ব্যাংক বেসিসে জমা হয়, বেসিস কিন্তু একটা ফুললি একটা অডিট করে যে এটা আসলে কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যে ডকুমেন্টগুলো দিয়েছে সব কিছু অডিটেড আছে কিনা, সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, তারপর বেসিসে একটা সার্টিফিকেট ইস্যু করে। সেই সার্টিফিকেট সহ যখন ব্যাংকে আবার কোম্পানিটা অ্যাপ্লাই করে, ব্যাংক আবার থার্ড পার্টি একটা অডিটরের মাধ্যমে টাকা সেই পুরো প্রসেসটাকে একটা ভেরিফাই করে। সো একটা লম্বা প্রসেস করে কিন্তু কোনো একটি কোম্পানি একটি ক্যাশ ইনসেন্টিভটা পাই। অর্থাৎ যারা আসলে ভালো করছে বা বড় বড় কোম্পানি যেগুলো আছে, অর্থাৎ ফুললি কমপ্লায়েন্ট কোম্পানি, তাদেরকেই কিন্তু আমরা এই এক্সপোর্ট ওরিয়েন্টেড বা এক্সপোর্ট এক্সেলেন্স ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি। ফারহান আপা যে কথাটি বলছিলেন যে আমাদের নাম না জানা অনেক ফ্রিল্যান্সার আছে যারা ঘরে বসে কাজ করছে, একলা একলা কাজ করছে, দেশের রেমিটেন্সে বা দেশের জন্য রেমিটেন্স আসছে, দেশের জিডিপিতে অবদান রাখছে, সেই মানুষগুলোকে তুলে আনার একটি ক্ষুদ্র প্রয়াস কিন্তু আমাদের এই বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড। এই
ফ্রিল্যান্সারদেরকে বা ইন্ডিভিজুয়ালদেরকে প্রথম থেকে অনেক বেশি সহায়তা করছে আমাদের স্পন্সর ব্যাংক এশিয়া। এখন আমি অনুরোধ করব ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়া আরিফিন ভাইকে আপনার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গণমাধ্যম থেকে এবং বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং প্রেস মিডিয়া থেকে যে সাংবাদিক ভাইরা এবং প্রেস কর্মীরা যারা আসছেন ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত ব্যাসিসের সভাপতি আলমাস ভাই এবং ব্যাসিসের অন্যান্য কর্মকর্তারা, ফারহানা আপা, সবার কাছে ব্যাংক এশিয়া আমরা কৃতজ্ঞ যে এইরকম একটা আয়োজন করার জন্য। এবং এখানে যারা প্রেসের আপনারা ভাইরা আছেন, আপনাদের নিরলস উদ্বেগ এবং কনসার্ন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই সেক্টরে কাজ করতে গিয়ে ব্যাংক এশিয়া যেটা লক্ষ্য করেছি, আমাদের প্রেস মিডিয়া, আমাদের ইলেকট্রিক মিডিয়া, দে আর ভেরি কনসার্ন অন দ্যাট ইস্যু। এইটা আমাদের খুবই একটা গর্বের জায়গা এবং ওই জায়গা থেকেই কিন্তু গণমাধ্যম যদি সচেতন হয় সেই জায়গাগুলো খুব ফ্লারিশ করে, এটাই আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি। হাউএভার আমি ব্যাংক এশিয়ার পার্সপেক্টিভে একটু বলতে চাই যে ব্যাংক এশিয়া আমরা আমাদের জন্মলগ্ন থেকেই 1999 সালে আমরা আইটি সেভি একটা ব্যাংক এবং আমাদের লক্ষ্যমাত্রায় আমরা নির্ধারণ করেই রেখেছিলাম যে আমরা তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোনো খাতে আমাদের সহায়তা সহযোগিতার হাত এক্সটেন্ড করব আমরা, এবং আমরা সেটাই করেছি। আজকে আমরা ব্যাসিসের সাথে, যেটা আমাদের ব্যাসিসের সম্মানিত সদস্য বললেন যে ব্যাংক এশিয়া শুরু থেকেই ছিল, আমরা ব্যাসিসের সাথে অনেক দিন ধরে কাজ করছি এবং কাজ করতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা কাজ করতে চাই, আইটি সেক্টরকে আমরা সহায়তা করতে চাই। এইটা যেটা ফারহানা আপা বললেন যে চতুর্থ শিল্প বিপ্লব, আসলে চতুর্থ শিল্প বিপ্লবটা কিন্তু শ্রম ভিত্তিতে আর পৃথিবী কিন্তু আগাচ্ছে না। এটা এখন টেকনোলজি বেসড বিপ্লব হবে, টেকনোলজির উপরে বিপ্লব হবে, বিপ্লব হবে মেধার, বিপ্লব হবে চিন্তার, বিপ্লব হবে আমার কতটুকু আমি টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারি সেটার উপরে আমার বিপ্লবটা সফল হবে। এবং সেইটা আমরা অনুধাবন করতে পেরেছি। আমরা ব্যাংক এশিয়া সেই জন্যই টেকনোলজি খাতে যে কোনো উদ্যোগের সাথে আমরা আছি, থাকব। এটা হচ্ছে একটা দিক। আর আমরা এটাও অনুধাবন করতে পেরেছি যে যদি আমরা বাংলাদেশের এনভায়রনমেন্টটাকে আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, দেখবেন আমাদের কিছু জিনিসে আমাদের কিন্তু বিল্ট ইন একটা এক্সেলেন্সি আমাদের গ্রো করে। সেটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, এটা কিন্তু সর্বজন স্বীকৃত, তরুণ প্রজন্মের কিন্তু যে আইটি এক্সেলেন্সি, আইটি বেসড যে নলেজ, এটা কিন্তু কিছুটা বিল্ট ইন। আমরা যদি উন্নত বিশ্বের তরুণ তরুণীদের সাথে তুলনা করি, দেখবেন বাংলাদেশের অথবা এই সাবকন্টিনেন্টের তরুণ তরুণীদের আইটি বেসটা অনেক স্কিল্ড। এইটা হচ্ছে বিল্ট ইন একটা প্রদত্ত জিনিস আছে। যেমন আমাদের গার্মেন্টস শিল্পটা যে আমাদের এখানে এত ফ্লারিশ করেছে, সেটা তো শুধু কিন্তু হ্যাঁ আছে, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের লেবার সস্তা, সেটার সাথে কিন্তু একটা ঐতিহাসিক জিনিস বাংলাদেশের আছে, সেটা হচ্ছে স্টিচের স্কিল পাওয়ার। স্টিচ, সেলাই যেটা আমরা করি, দেখবেন আমাদের এই সেলাইয়ে আমাদের ঐতিহ্য 100 বছরের, 200 বছরের। আমাদের মা বোনরা খাতা সেলাই করতেন। আমাদের বিভিন্ন রকমের স্টিচ এই দেশে কিন্তু অনেক স্কিল ডেভেলপ করা, যার জন্য কিন্তু এই শিল্পটা বাংলাদেশে, এটার অন্যতম কারণ গবেষণা এই জিনিসগুলো আসছে। তা আমরা ব্যাংক এশিয়া সর্বদা এই খাতে থাকব। আমাদের একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা কিন্তু শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই ব্যাংক এশিয়া এখানে যুক্ত হয়নি। আমাদের যে সামাজিক দায়বদ্ধতার থেকেও আমরা এখানে যুক্ত হয়েছি। আমরা এই খাতে সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যবসায়িক মুনাফাকে আমরা মিনিমাইজ করে এই খাতকে উন্নত করার জন্য আমাদের যত উদ্যোগ আমরা নিব, তারই ধারাবাহিকতায় কিন্তু ব্যাংক এশিয়া সর্বপ্রথম বাংলাদেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে যে সার্ভিস প্রোভাইডার, সেই সার্ভিসটাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করে। আপনারা জানেন যে বাংলাদেশে অন্য কোনো ব্যাংকে কিন্তু এই সার্ভিস প্রোভাইড করে না। কাদের জন্য?
সবচেয়ে স্ট্রাগল যে খাতটা করে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইটি সার্ভিস এক্সপোর্টার। যে ইন্ডিভিজুয়ালটা আছে ওনারা কিন্তু ওনাদের অর্থটা বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করে আনার কোনো মাধ্যম খুঁজে পাচ্ছিলেন না। আমরা 2012 সালে প্রথম এই মাধ্যমটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে আমরা এই মাধ্যমটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করি। প্রথম আমাদের মাধ্যম পার্টনার ছিলেন পেইজা নামে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার। পরবর্তীতে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর অনলাইন সার্ভিস প্রোভাইডার পেইনিয়রকে সংযুক্ত করি আমাদের সার্ভিসের সাথে। আপনারা জেনে খুশি হবেন যে পেইনিয়রের মাধ্যমে আমরা যেটা কিনা 2012 সালের আগে আমাদের ডিউ চ্যানেলে খুবই অল্প পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসতো, আমরা 2012 পর থেকে পেইনিয়রের এবং এই সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে প্রায় $700 মিলিয়ন বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করেছি শুধু ব্যাংক এশিয়া। এই খাতে একটু আগে আমি সভাপতি সাহেবের সাথে কথা বলছিলাম, আমাদের ধারণা ঠিক দ্বিগুণ পরিমাণ অর্থ এখনও প্রায় 1400-1500 মিলিয়ন $1.5 বিলিয়ন আমাদের দেশে আসার অপেক্ষায় থাকে প্রতি বছর। আমরা অর্ধেকটাকে চ্যানেলাইজ করে নিয়ে আসতে পেরেছি। সো এখানে সম্ভাবনাময় খাত, প্রচুর সম্ভাবনা আছে এই খাতটাকে আমরা এবং ফ্লারিশ করার জন্য। এবং এইসব উদ্যোগের মাধ্যমে যেটা হচ্ছে আমাদের নতুন নতুন উদ্যোক্তা, ছোট্ট ছোট ইন্ডিভিজুয়াল এবং আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা তৈরি হচ্ছে। প্রতি বছর আমাদের এই খাতে আমাদের কিন্তু ইনকাম বাড়ছে, দেশের ইনকাম বাড়ছে। সেই জায়গা থেকে আমাদের উদ্যোগ থাকবে যে আমরা টেকনোলজিক্যাল যে ইনিশিয়েটিভ থাকবে সেইখানে অর্থায়ন করা ব্যাংকের পর থেকে। ব্যাংক তো টেকনিক্যাল ইনিশিয়েটিভ নিতে পারবে না, ব্যাংক টেকনোলজি খাতে অর্থায়ন করতে পারবে। আমরা সেই জায়গাটায় আমাদের হাতটাকে প্রসারিত করে রাখব। আর হচ্ছে পেমেন্টটাকে চ্যানেলাইজ করা। এই চ্যানেলাইজ করার জন্য ব্যাংক এশিয়া, আমি যেটা বললাম, এখন পর্যন্ত প্রায় $700 মিলিয়ন আমরা রিপ্যাট্রিয়েট করেছি, যেখানে আমাদের 2019 সালে আমাদের ছিল $90 মিলিয়ন। আজকে এই অক্টোবরের শেষে এসে 2021 সালে ইতিমধ্যেই $150 মিলিয়ন আমরা রিপ্যাট্রিয়েট করতে সক্ষম হয়েছি। ইন্ডিভিজুয়াল সার্ভিস এক্সপোর্টার এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ছোট্ট ছোট্ট যারা অর্থ উপার্জন করেন। আর এর মধ্যে প্রাতিষ্ঠানিক কিছু অবশ্যই আছে, সেটাও আছে। আমরা এই খাতকে আরও সাহায্য করব, এটা আমাদের কমিটমেন্ট ব্যাংক এশিয়ার থেকে। একটা জায়গা যেটা হবে, ক্যাশ ইনসেন্টিভের একটা ব্যাপার উঠে আসছে। ব্যাংকের যে একজন কর্মী হিসাবে আমার দায়বদ্ধতা আছে আপনাদেরকে এই জিনিসগুলোকে একটু বলে দেওয়ার জন্য। যে আশার আলো এবং সবচেয়ে আনন্দের খবর, আমি অবশ্যই আইসিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, বেসিস এবং যারা এই সাথে জড়িত আছে সবাইকে ধন্যবাদ জানাবো, এবং বাংলাদেশ ব্যাংক, যে আমরা কিন্তু যেটা ছিল যে আগে প্রতিষ্ঠানকে শুধু ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হতো, খুবই নতুনভাবে এখন ইন্ডিভিজুয়াল সার্ভিস এক্সপোর্টাররা 4% ক্যাশ ইনসেন্টিভ পাবেন। সেই উদ্যোগ সাফল্যজনকভাবে এটা সম্পন্ন হয়েছে, সার্কুলার জারি হয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের কিছু কনস্ট্যান্ট আছে, আমি সভাপতি সাহেবের সাথে কথা বলছিলাম, এই ইন্ডিভিজুয়াল সার্ভিস এক্সপোর্টারদেরকে আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন করে দিয়েছেন। আমাদের অনুরোধ থাকবে আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ সরকারের প্রতি, যে এই প্ল্যাটফর্মটার সাথে যদি বেসিসকে লিঙ্ক করে দেওয়া যায়, যেহেতু বেসিস টেস্টিফাইড একটা অর্গানাইজেশন, যারা এখন প্রতিষ্ঠানগুলোকে সার্টিফাই করছে, প্রতিষ্ঠানগুলোকে ওনারা বলে দিচ্ছে যে ইয়েস হি ইজ অ্যান এক্সপোর্টার, ওনাদের সব কিছু ওই ইন্ডিভিজুয়াল লেভেলেও যদি বেসিসকে ইনভলভ করা যায়, তাহলে আমার মনে হয় এই প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব যে যেন এই ইন্ডিভিজুয়াল সার্ভিস এক্সপোর্টারদের আইডেন্টিফিকেশনের ব্যাপারেও বেসিসকে ট্যাগ করে নেওয়া হয়। তাহলে আমাদেরকে এই ফ্রিল্যান্সারদেরকে, ইন্ডিভিজুয়াল সার্ভিস এক্সপোর্টারদেরকে যে ক্যাশ ইনসেন্টিভ 4% এটা দেওয়া অনেক সহজ হবে। আমরা জটিলতা চাই না, জটিলতা থেকে মুক্ত হয়ে আমরা সার্ভিসটা প্রোভাইড করতে চাই। আর আমি আবারও বেসিসকে ধন্যবাদ জানাবো।
আমরা ভবিষ্যতে এই জাতীয় উদ্যোগের সাথে থাকব। আমরা আশা করব যে আপনারা আমাদের সহযোগী হিসাবে, ব্যাংক এশিয়া যেমন সহযোগী হিসেবে চলে আসছে, আপনারাও সহযোগী হিসাবে এই জিনিসগুলোকে একটু আমাদের গণমাধ্যমে তুলে ধরবেন, হাইলাইটেড করবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব এই কাজগুলো ভবিষ্যতে করার জন্য। প্রচুর সম্ভাবনাময় খাত এটা বাংলাদেশে। আমরা যেটা এই আইটি রিলেটেড বিজনেসটাকে যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের খাতটাকে আমরা ট্রিপল থেকে 4 গুণ 5 গুণ করে নিয়ে আসা খুব স্বল্প সময়ে যে সম্ভব, যেটা অন্যান্য কোনো শিল্পতে এখন প্রায় অসম্ভব। আমরা জানি যে আমাদের যেগুলো শিল্প আছে সবাই আমরা অনেক স্ট্রাগল করছি, আমাদের গার্মেন্টসের প্রাইসিং নিয়ে স্ট্রাগল, হ্যাঁ, স্টিল আমাদের কিন্তু আইটিতে এই জায়গাটাতে আমাদের যথেষ্ট স্কুল, এবং সবচেয়ে বড় কথা আমি এই ক্ষেত্রে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, আমাদের নেগোসিয়েশন স্কিল ইজ ভেরি হাই আইটি সেক্টরে। বাংলাদেশের নেগোসিয়েশন স্কিল ইজ ভেরি হাই। যেখানে নেগোসিয়েশন স্কিল খুব ভালো থাকে সেখানে কিন্তু উপার্জন করাটা অনেক সহজ হয়। সো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাবো, বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ওনারা যথেষ্ট আইটি সেভি পলিসি আমাদেরকে দিচ্ছেন ব্যাঙ্কগুলোর জন্য, বেসিসের জন্য, ইন্ডিভিজুয়ালদের জন্য, যেটা কিনা আমাদেরকে সাহায্য করছে। এবং বেসিসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইরকম উদ্যোগ করার জন্য। আমার জানা মতে শুধু এই যে আমরা এই প্রমোট করছি যারা এই খাতে আছেন, এইরকম পুরস্কার দেওয়ার অনুষ্ঠান কিন্তু আহারা হয় না। একটাই উদ্যোগ, সেটা হচ্ছে বেসিসের। এবং বাংলাদেশ গভর্নমেন্টও আইসিটি ডিভিশনও যদি কোনো উদ্যোগ নিতে চান, আমি যেটুকু জানি বেসিসের সাথে যৌথভাবে এটা করেন। সো এই জায়গাটাকে আমরা যদি একটু ভালোভাবে মানুষের সামনে নিয়ে আসতে পারি, গণমাধ্যমে নিয়ে আসতে পারি, আমাদের এই যে সার্ভিস এক্সপোর্টাররা ওনারা উৎসাহিত হয়ে আরও এই খাতে ছেলে মেয়ে যুক্ত হবে। আমাদের এখানে বেসিসের সাথে আমাদের একটা উদ্যোগ চালু আছে যে ইন্ডিভিজুয়ালদেরকে আমরা কিভাবে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে রূপান্তর করতে পারি, সেই জায়গায় আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা যৌথভাবে কাজ করলে এই সেক্টরটাকে আমরা অনেক অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিয়ারিফিন ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। জিয়ারিফিন ভাই যে শেষ যে কথাটি বলছিলেন, দেশে আইসিটি সেক্টরকে প্রমোট করার জন্য যেমন ইন্ডাস্ট্রির অংশ হিসাবে আমাদের অবদান আছে, তেমনি আপনারা যারা আমাদের সামনে বসে আছেন, আপনারা যারা আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরও কিন্তু অনেক বড় একটি দায়িত্ব আছে। আমাদের যে সাফল্যগুলো আছে, আমাদের যে এগিয়ে যাওয়ার যে ছোট ছোট গল্পগুলো আছে, এইগুলোকে মানুষের মাঝে আরও বেশি ছড়িয়ে দেওয়া, আরও বেশি হাইলাইটেড করা, এটাও যদি আপনারা আসলে আরও বেশি, আপনারা অনেকটা করছেন, আরও যদি হাইলাইটেড করতে পারেন, আমাদের আইটিসিটি ইন্ডাস্ট্রি কিন্তু আরও অনেক বেশি এগিয়ে যাবে। এবং এখন পর্যন্ত আমরা যে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জন করেছি, $1.3 বিলিয়ন, আমরা 3 বা 4 বিলিয়ন ডলার আমরা রপ্তানি আয় অর্জন করেছি। এটি কিন্তু আমাদের যে টার্গেটটা আছে 2025 সাল নাগাদ $5 বিলিয়ন অর্জন করা, সেটিও কিন্তু অসম্ভব কোনো কিছু হবে না। জিয়ারিফিন ভাই আরেকটি যে কথা বললেন যে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছি, আমাদের এখন আমরা এআই নিয়ে কথা বলছি, আমরা ব্লক চেনে কথা বলছি, আমরা বিগ ডেটা নিয়ে কথা বলছি। আমরাও কিন্তু আমাদের যে জাজমেন্টটা করি অর্থাৎ আউটসোর্সিং অ্যাওয়ার্ডে, সেখানে কিন্তু শুধুমাত্র কোয়ান্টিটিভ জাজমেন্ট না, আমরা কোয়ালিটিভ জাজমেন্টটাও সেখানে আমরা করছি। আমাদের যে কোম্পানিগুলো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছে অর্থাৎ ব্লক চেন বা বিগ ডেটা বা এআই নিয়ে কাজ করছে, তাদেরকে কিন্তু আমরা আলাদাভাবে আমাদের জুরি বোর্ড সেটা মার্কিংটা করে আলাদাভাবে একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স সেটা সেখানে দিচ্ছে। এখন আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের বেসিসের ভাইস প্রেসিডেন্ট ফিনান্স জনাব মুশফিকুর রহমান। আমি এখন এই পর্যায়ে মুশফিক ভাইকে অনুরোধ করছি আপনার পক্ষ থেকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। বিপি ফাইন্যান্স যখন বলেছে, আমি একদম সরাসরি অঙ্কতে আসি সাংবাদিক ভাই বোনদের নিয়ে। জিয়ারিফিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল ব্যাংক এশিয়াতে, উনি একটু আগে তথ্য দিলেন যে $150 মিলিয়ন ওনারা যেটা রেমিটেন্স হয়েছে এগেইনস্ট সফটওয়্যার এবং আইটিএস সার্ভিসেসের জন্য লাস্ট ফিসক্যাল ইয়ারে, তাই তো? এই ফিসক্যাল ইয়ারে তার 2 বছর আগে ছিল $90 মিলিয়ন। তার মানে গ্রোথ যদি চিন্তা করেন অলমোস্ট 70% গ্রোথ, ইয়ার অন ইয়ারের তার মোর দেন 35% গ্রোথ হয়েছে।
তো একটা তথ্য সবাই আমাদের কাছে কনফিউজ করে যে $1.3 বিলিয়ন যেটা আমাদের বেসিস থেকে বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমাদের সাংবাদিক ভাই বোনেরা এতে চিন্তা করেন, একটা শুধুমাত্র ওনারা সবচেয়ে নাম্বার 1 ব্যাংক ইন টার্মস অফ রেমিটেন্স আর্নিং। উনি যদি বাকি 51টা ব্যাংক যদি আপনি সিম্পল 20 যদি করে গুণ করেন, দেখেন ওই 20 করে 1.2 চলে আসতেছে ওখানে 51টা ব্যাংকে, আর এখানে 1.5, অঙ্কটা মিলে না। আমি সব ডাটা তো কম বেশি আছে, আমি জাস্ট বললাম কথা এসসিবিতে বেশি হবে, ওনটা কম আছে, ছোট করে বলছি আর কি। তার মানে এই তথ্যটা যেটা দিচ্ছি এটা ওটা হচ্ছে একটা থাম রুলে আপনাদের সাথে কথা বললাম অঙ্কটাকে বাড়ার জন্য। নাম্বার 2, এটাকে বাড়ানোর জন্য যে বিভিন্ন পদক্ষেপ বেসিস নিচ্ছে, সেই পদক্ষেপগুলো ফারহানা আপা বলেছেন। আমরা বিভিন্ন সময় বলি এসিআইপি থ্রুতে আমরা ট্রেনিং দিচ্ছি, ক্যাশ সেনসিটিভ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সব কিছু মিলে একটা ইকোসিস্টেম তৈরি করার জন্য চেষ্টা করছি। এবং সে সাথে এই যে বিপুল যে ইয়াং প্রফেশনালরা কাজ করছে তাদেরকে কিভাবে আরও বেশি প্রফেশনালি নিয়ে আসা যায়, আলমাজ ভাই জিনিসটা বলবেন এটা, সো দ্যাট দে অলসো গেট দ্য 10% ইনসেন্টিভ। এবং এই মহামারীর মধ্যেও যদি গ্রোথটা হচ্ছে, আপনারা যদি একটু হাইলাইটেড করেন এবং সংখ্যা তথ্য দিয়ে, তাহলে হবে কি অনেক বেশি উৎসাহিত হবে এবং ইন্ডাস্ট্রিটাও এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মুশফিক ভাই। আমাদের যে কোম্পানিগুলো বাইরে এক্সপোর্ট করছে এবং এটা যে রিকগনিশনটা, এটা শুধুমাত্র গ্লোবাল মার্কেটেই না, আমাদের লোকাল মার্কেটেও কিন্তু অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফেলছে। কারণ একটা সময় ছিল, আজ থেকে 8-10 বছরও একটা সময় ছিল, আমাদের লোকাল প্রাইভেট ইন্ডাস্ট্রি বা ইনফ্যাক্ট শুধু প্রাইভেট কোম্পানিগুলো না, ইনফ্যাক্ট আমাদের গভর্নমেন্টও কিন্তু বিশ্বাস করতে চাইতো না যে আমাদের কোম্পানিগুলো এত ভালো ভালো কাজ করছে বা এত বড় কাজ করার ক্যাপাবিলিটি আছে। আমাদের এই বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের মাধ্যমে যখন যে রিকগনিশনটা যাচ্ছে যে না, আমাদের কোম্পানিগুলো বহির্বিশ্বে অনেক ভালো ভালো কাজ করছে, বাইরের দেশে এক্সপোর্ট করছে, অনেক বড় কোম্পানির সাথে কাজ করছে, এইটা কিন্তু আমাদের লোকাল মার্কেটেও বড় একটা কনফিডেন্স বুস্ট আপ করছে যে না, আমাদের যে লোকাল যে সলিউশনটা আছে বা লোকাল যে নিডটা আছে সেটিও কিন্তু দেশীয় কোম্পানি দ্বারা করা সম্ভব। তো যেটা বলছিলাম, আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা ইম্প্যাক্ট গ্লোবালি এবং লোকালি দুইটা জায়গাতেই কিন্তু কাছে। এ পর্যায়ে আমাদের আউটসোর্সিং অ্যাওয়ার্ড সম্বন্ধে আরও বিস্তারিতভাবে বলার জন্য এবং আমাদের উদ্দেশ্য এবং আমরা কোন পথে এগিয়েছি সব কিছু বলার জন্য আমি এই পর্যায়ে অনুরোধ করবো আমাদের বেসিসের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সৈয়দ আলমাজ কবির ভাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসছেন, অনেকক্ষণ ধরে বসেছিলেন, এই জন্য দুঃখিত। আপনারা আমাদের কথা শুনছেন। সো আপনারা জানেন যে বাংলাদেশ, আমরা যে সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিস এক্সপোর্ট করছি বেশ অনেক দিন ধরে, সেটা কিন্তু গত 12 বছরে অনেক গুণ বেড়েছে। আপনি যদি 2008-এর কথা চিন্তা করেন, তখন কিন্তু আমরা অ্যাবাউট 26 থেকে 28 মিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করতাম এই সফটওয়্যার এবং আইটিএস, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 1.3 বিলিয়ন ডলারে। সো অনেক গুণ, বহুগুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের সামনে 2025-এ 5 বিলিয়ন ডলারের একটা টার্গেট দেওয়া হয়েছে। সেই 5 বিলিয়ন ডলারের মধ্যে সফটওয়্যার থাকবে, আইটি এনেবল সার্ভিস থাকবে এবং ডিজিটাল ডিভাইসও থাকবে। আপনারা জানেন যে আমরা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বলিং কিন্তু শুরু করেছি। সো আমরা আশা করছি যে আমরা ঠিক পথেই আছি। আমাদের একটা বটলনেক আছে, দক্ষ মানুষের, জনসম্পদের এখনও অভাব রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সরকার কাজ করছেন, ইনফ্রাস্ট্রাকচারের কিছু অপ্রতুলতা রয়েছে, একটা রোবাস্ট ইন্টারনেট নেটওয়ার্ক, আপনার একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক, সেটা আমাদের প্রয়োজন। সো এই ধরনের কিছু চ্যালেঞ্জেস আছে, আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, এই যে বললাম যে আমরা একটা বিরাট বড় একটা অনেক দূর এগিয়েছি এই এক্সপোর্টের বেলায়, এবং বাংলাদেশ হ্যাজ নাও বিকাম একটা, আপনি কিন্তু বাংলাদেশের নাম এই এক্সপোর্টের মধ্যে আপনি কিন্তু এখন একটা সিগনিফিকেন্ট নাম। যেমন গার্মেন্টসে বাংলাদেশ একটা খুব সিগনিফিকেন্ট নাম সারা পৃথিবীতে, আইটি এক্সপোর্টেও কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম। এটা কিন্তু আপনারা দেখেছেন 2019-এ যখন অক্সফোর্ড ইউনিভার্সিটির যে স্টাডিটা হয়েছিল, ইন্টারনেট ইনস্টিটিউট করেছিল, এবং সেখানে যখন বলেছিল যে 16% অফ অল দ্য আউটসোর্সিং ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ কেটার্ড ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের মানুষরা, ছেলেমেয়েরা 16% অফ দ্য টোটাল আউটসোর্সিং ওয়ার্ক কেটার করে, 24% করে হচ্ছে ইন্ডিয়া। ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া, সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশ। সো এটা একটা বড়, আমাদের একটা বড় একটা কি বলবো, একটা ইমেজ ব্র্যান্ডিংয়ে এবং ইমেজ বিল্ডিংয়ে কিন্তু সাহায্য করছে। অর্থনীতিতে তো আমাদের অবদান রাখছেই, এবং আপনারা দেখেছেন যে
এই যে আমরা এক্সপোর্ট যেগুলো করছি, যে ভলিউম 1 বিলিয়ন 1.3 বিলিয়ন যেগুলো বলছি, এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট অংশ আসে হচ্ছে আপনার যারা ইন্ডিভিজুয়াল, সিগনিফিক্যান্ট বলতে অলমোস্ট 1/3, এরা কিন্তু ধরেন আপনার একটা মানে আমাদের যারা হয়তো অপ্রাতিষ্ঠানিক যেটাকে আমরা বলি, সেই ধরনের যারা আউটসোর্সিং করেন তাদের কাছ থেকে আসছে। কিন্তু এছাড়াও আরও আছে আমাদের যারা বেসিসের মেম্বার রয়েছেন অথবা অন্যান্য প্রতিষ্ঠান রয়েছেন। সো আমরা এবার বেশ কয়েকটি ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিগুলো শুনেছেন, আমি আরেকবার জাস্ট একটু খুব কুইকলি একটু এক্সপ্লেন করে দিচ্ছি ক্যাটাগরিগুলো। আমরা বলতে চাচ্ছি যে যারা এক্সপোর্ট এক্সেলেন্স করছে, অর্থাৎ যারা একেবারে ফর্মালি কাজ করছেন, বড় বড় কোম্পানি যারা ব্যাংকিং চ্যানেলে টাকাগুলো নিয়ে আসছেন, যারা ক্যাশ ইনসেন্টিভের জন্য অ্যাপ্লাই করছেন, ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন, এই ধরনের কোম্পানিগুলোর মধ্যে থেকে আমরা 10 জনকে এবার রেকগনাইজ করতে চাই। এছাড়া আমাদের প্রথমে আমি বলে রাখি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যাদের কথা বলছিলাম, এরকম ইন্ডিভিজুয়ালকে আমরা 64 জেলা থেকে 64 জনকে, প্রত্যেক জেলা থেকে একজন যে বেস্ট অর হাইয়েস্ট আর্নার তাকে আমরা রেকগনাইজ করব, সেটা 64 জন। 10 জন কোম্পানির কথা বললাম যারা ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন সরকারের কাছ থেকে এক্সপোর্ট করে। এছাড়া আমরা যারা এই ধরনের হয়তো ফর্মালিটি এখনো করতে পারছেন না, এখনো ইনফর্মাল ওয়েতে এক্সপোর্ট করে যাচ্ছেন, ইনফর্মাল চ্যানেলে হয়তো টাকা আনছেন, সেরকম আমরা 5টি আউটসোর্সিং কোম্পানিকে আমরা রেকগনাইজ করব। এবং একেবারে স্টার্ট আপ, একেবারে 1 বছর 2 বছর 3 বছরের নিচের যে বয়সগুলো, যে কোম্পানিগুলো শুরু করেছে, ছোট ছোট কাজ করে এক্সপোর্ট করছে, টাকা আনছে, বৈদেশিক মুদ্রা আনছে, এরকম 5টি স্টার্ট আপ আউটসোর্সিং কোম্পানিকে আমরা রেকগনাইজ করব। এছাড়া আমরা বেস্ট আউটসোর্সিং প্রফেশনাল, একেবারে 64 জেলা থেকে তো 64 জন আছেই, প্রত্যেক জেলা থেকে একজন করে, ওভারঅল বাংলাদেশ থেকে টপ 10 যে আইসিটি আউটসোর্সার মানে প্রফেশনাল, আউটসোর্সিং প্রফেশনাল, তাদেরকে আমরা একটা অ্যাওয়ার্ড দেব। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের 50% হচ্ছে আমাদের ফিমেল, আমাদের জনসংখ্যার, সেই ফিমেলদেরকে আমরা কিভাবে আইসিটি ইন্ডাস্ট্রিতে আরও বেশি করে নিয়ে আসতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি, আইসিটিতে তাদের ক্যারিয়ার হতে পারে, সেটাকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের অনেকগুলো প্রচেষ্টা আছে। তার মধ্যে একটা বড় ইয়ে হচ্ছে এই সুযোগে আমরা, এই আউটসোর্সিং অ্যাওয়ার্ডের সুযোগে আমরা এই ধরনের 6 জন ফিমেল অন্টারপ্রেনারকে, যারা ফিমেল আউটসোর্সিং করছে, তাদেরকে আমরা রেকগনাইজ করব সারা বাংলাদেশ থেকে, যারা টপ আউটসোর্সার্স, যারা ফিমেল। সো এই মোট টোটাল হলো 100টা অ্যাওয়ার্ড। এই 100টা অ্যাওয়ার্ড নিয়ে আমরা কিছুদিনের মধ্যেই অ্যাওয়ার্ডগুলো ঘোষণা করব। তার আগে আমাদের একটা রেজিস্ট্রেশন পিরিয়ড থাকবে, সেই রেজিস্ট্রেশন পিরিয়ডে এটা ওপেন থাকবে সবার জন্য, সারা বাংলাদেশ থেকে সবাই সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে, আপনারা কী ধরনের এক্সপোর্ট করছেন, কত টাকার এক্সপোর্ট করছেন ইত্যাদি, সেগুলো আমরা ভেরিফাই করব। ভেরিফাই করে একটা জাজিং প্রসেস হবে এবং তারপরে আমরা নভেম্বরের শেষের দিকে আশা করছি আমরা এটা ঘোষণা করব, এই 100টি অ্যাওয়ার্ড। আমি একটা জিনিস জাস্ট বলে রাখি যে একই সাথে আপনাদের কয়েকটা ইনফরমেশন, আমরা ক্যাশ ইনসেন্টিভ যেটা আমরা পাচ্ছে, 200টার উপরে কোম্পানি আমাদের এই রেগুলারলি এগুলো অ্যাপ্লাই করে ক্যাশ ইনসেন্টিভের জন্য। অর্থাৎ তারা এই 200টা কোম্পানি কিন্তু ফর্মাল ওয়েতে ব্যাংকিং চ্যানেলে একেবারে, যেটা একেবারে লেজিটিমেট ওয়ে, সেইভাবে কিন্তু তারা এক্সপোর্ট করে যাচ্ছে এবং টাকা নিয়ে আসছে। গত বছরে এই এক্সপোর্টটা একটু ডিপ করেছিল, এর আগের বছর আরেকটু বেশি ছিল, গত বছর অবভিয়াসলি এটা ডিপ করেছিল। ক্যাশ ইনসেন্টিভের এসছিল অ্যাবাউট, মানে এই ভলিউমটা হচ্ছে অ্যাবাউট $160 মিলিয়ন ছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের টোটাল ভলিউম কিন্তু অনেক বেশি। জিয়া ভাই যেটা বলছিলেন, খুব ইন্টারেস্টিং একটা তথ্য, এটা আপনারা এটা একটু নোট নিতে পারেন। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের বেসিসের এবং ব্যাংক এশিয়ার এবং মাস্টার কার্ডের এবং পেওনিয়ারের একটা জয়েন্ট কার্ড রয়েছে, স্বাধীন কার্ড। এই স্বাধীন কার্ডের মাধ্যমে, এটা আর কি পেপ্যালের একটা বিকল্প, স্বাধীন কার্ডের মাধ্যমে কিন্তু ফ্রিল্যান্সার বা যারা আউটসোর্সিং করেন তারা টাকাগুলো নিয়ে আসতে পারেন এবং তারা তখন ব্যাংক এশিয়া থেকে বা যে কোনো এটিএম মেশিন থেকে টাকাটা এখান থেকে তুলে ফেলতে পারেন বাংলাদেশি টাকায়। সো এখান থেকেও বেশ কিছু আসছে, পেওনিয়ারের মাধ্যমে টাকা আসছে। দেখা যাচ্ছে উনি যেটা বললেন যে অ্যাবাউট 50% টাকা বাংলাদেশে তারা ট্রান্সফার করছে টাকায়, বিডিটিতে। আর এটা একটা এস্টিমেশন যে আরও সমপরিমাণ টাকা কিন্তু রয়ে যাচ্ছে
হয়তো সেই পেওনিয়ারের অ্যাকাউন্টে, যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি আসছে না। সো আমরা যদি মনে করেন বলি যে অ্যাবাউট 150 থেকে 160-170 মিলিয়ন শুধু এই মাধ্যমে আসছে, ব্যাংক এশিয়া, পেওনিয়ার ইত্যাদি এর মাধ্যমে আসছে, আরও এই মানে এর ডাবল মানে এর আরও 100% হয়তো যেটা আসছে না। সো সব মিলিয়ে দেখা যাবে যে 300 থেকে $350 মিলিয়ন কিন্তু অ্যাকচুয়ালি টোটাল এক্সপোর্ট, হয়তো আরও বেশি, আমরা জানি না। এখন কেন আসছে না, এইগুলো নিয়ে আসলে আপনাদেরকে একটু লেখালেখি করতে হবে। মেবি এটার সাথে না, হয়তো অন্য 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 কোনো স্টোরিতে লিখবেন কেন আসছে না। আমাদের দেশে যে ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্টগুলো রয়েছে, মানে নিয়মকানুনগুলো রয়েছে, সেগুলোকে একটু আমার মনে হয় রিভাইজ করার সময় এসে গেছে। সেগুলো যেহেতু অনেক ডিফিকাল্ট, আমরা সবসময় শুধু টাকা আনার কথা বলি, কিন্তু টাকা তো আমার পাঠাতেও হয়। এই যে মনে করেন আমরা পেপ্যাল নিয়ে অনেক কথা বলি, এখন কিন্তু একটা পেপ্যাল নিয়ে একটা গুঞ্জন চলছে, আপনারা সবাই জানেন, আমাকে অনেকেই ফোন করেছেন, আপনাদের মধ্যে জিজ্ঞেস করেছেন। আমি একটা কথা বলেছি যে পেপ্যাল দিয়ে শুধু আমি টাকা আনবো কিন্তু পেপ্যাল দিয়ে টাকা পাঠাতে পারবো না, তাহলে তো পেপ্যাল আসবে না, বাট এই পেপ্যাল এনে পেপ্যালের মজা তো কেউ পাবে না। সো ওই যে টাকা আনা নেওয়া, এইটার ব্যাপারটা কিন্তু, এই রিল্যাক্সেশনটা কিন্তু বা এই পলিসি রিভিশনটা কিন্তু খুব প্রয়োজন। সো এটা নিয়ে কিন্তু আপনাদেরকেও লেখালেখি করতে হবে। আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের সরকার বেসিস মেম্বারদের জন্য, এটা কিন্তু শুধুমাত্র বেসিস মেম্বারদের জন্য, যেটা ট্রাভেল কোটা আছে সবার জন্য, আপনারা সবাই কিন্তু $12,000 একটা ক্রেডিট কার্ড নিতে পারেন ব্যাংক থেকে, তাই না, যেটা আপনারা ট্রাভেলের সময় ইউজ করতে পারেন। কিন্তু শুধুমাত্র বেসিস মেম্বারদের জন্য এই $12,000 ছাড়াও অতিরিক্ত আরও আরেকটা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট লাইন আছে, যেটা $40,000, যেটা দিয়ে আমরা সফটওয়্যার, ওয়েব হোস্টিং, মানে লাইসেন্স ইত্যাদি, মানে এই ধরনের হার্ডওয়্যার না, এই ধরনের জিনিসপত্র আমরা খরচ করতে পারি বছরে $40,000। সো এটা আমরা কৃতজ্ঞ। এটা অনেক কম দিয়ে শুরু হয়েছিল, প্রথমে 6,000, 10,000, 20,000, 25,000, এটা বেড়ে বেড়ে এখন 40,000 হয়েছে। এটা আরও বাড়ানো দরকার। আমরা বলে আসছি যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এরকম একটা ক্রেডিট লাইন দরকার। সো এগুলো আস্তে আস্তে বাড়াতে হবে। এগুলো নিয়ে কিন্তু আপনাদের একটু লেখালেখি করতে হবে বা স্টোরি করতে হবে, যে আমাদের ফরেন কারেন্সি রেগুলেশনটাকে যদি আমরা রিল্যাক্স না করতে পারি, তাহলে দেখা যাবে যে এই যেটা জিয়া ভাই বললেন, অনেক টাকা কিন্তু রিপ্যাট্রিয়েট হচ্ছে না, ওখানে কিন্তু রয়ে যাচ্ছে, হয়তো পেওনিয়ার বা বিদেশের কোনো অ্যাকাউন্টে রয়ে যাচ্ছে, আসছে না। সো সেটাই বলছি যে এই যে প্রবলেমটা, যাতে প্রবলেমটা না হয়, এই জন্য পলিসি রিভিশনটা দরকার। যে পলিসি রিভিশন যদি এটা রিল্যাক্সড হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন যে সবাই টাকাটা নিয়ে আসবে, যখন প্রয়োজন হবে আবার টাকাটা পাঠাতে পারবে। সো এই পলিসি মানে রিভিশনটা আর কি খুব দরকার। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের সাহায্য প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের এক্সপোর্ট কিন্তু বাড়ছে একটু একটু করে। আমাদের কোভিডের সময় একটা বিশাল ডিপ করেছিল, বিকজ বেশ কয়েক মাস, অনেক মাস আমাদের আপনার এক্সপোর্ট বন্ধ হয়ে গেছিল। সেখানে তখন আমাদের বিদেশে যে ওয়ার্ক অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল, পেমেন্ট বন্ধ হয়ে গেছিল, সেজন্য একটা ডিপ করেছিল। কিন্তু আবার আস্তে আস্তে একটু একটু করে পিক আপ করছে। কিন্তু এই যে $5 বিলিয়ন যে টার্গেটটা রয়েছে, ওটা তো আমরা ফিক্স রেখেছি, ওটা কিন্তু আমরা পেছাইনি। সো এই দিকে একটু পুশ দেওয়ার জন্য এই এক্সপোর্ট ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ যেটা 10% আছে, এটাকে আমরা 20%-এর জন্য প্রপোজাল দিয়েছি। সো এইটা যদি কিছুদিনের জন্য হয়, আগামী 3 থেকে 5 বছরের জন্য হয়, এটাকে 20% করা দরকার। 20% করলে যেটা হবে, অনেক কোম্পানি যারা টাকাগুলো এখন আনছেন না ব্যাংকিং চ্যানেলে, তারাও কিন্তু তখন আনা শুরু করবে, বিকজ সে 20% ইনসেন্টিভ পাবে। সো এইটা আর কি খুব দরকার। এইটা অ্যাটলিস্ট 2025 সাল পর্যন্ত মিনিমাম এটাকে অ্যাটলিস্ট 20% করা দরকার। এটা আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাচ্ছি। আরেকটি হচ্ছে যে আমাদের এইখানে আমরা একটা জিনিস প্রমোট করতে চাই, যে এখানে যখন যে ক্যাটাগরি বলেছিলাম, সেখানে আমরা যখন বিচারগুলো করব, জাজিংগুলো হবে, সেইখানে এটা কনভেনার রাশাদ অলরেডি বলেছে যে আমরা কিন্তু অনেক কিছু ভলিউম তো দেখবই, কত টাকার এক্সপোর্ট। আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে টেকনোলজি, ইউজ অফ টেকনোলজি। আপনি কি ধরনের টেকনোলজি করছেন? আপনি কি শুধু একটা ক্লিক ফ্যাক্টরি? আপনি কি শুধু মানে হয়তো শুধু এসইও করছেন, নাকি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন, নাকি আপনি 3D অ্যানিমেশন নিয়ে কাজ করছেন, নাকি আপনি ব্লকচেন নিয়ে কাজ করছেন, আইওটি নিয়ে কাজ করছেন? কথার কথা, মানে এই টেকনোলজিগুলো, যারা নতুন টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি, কাটিং এজ টেকনোলজিগুলো ইউজ করছে, তাদেরকে কিন্তু আমরা প্রেফারেন্স দিব। সো আমরা চাই যে আমাদের দেশে যে আমরা কাজগুলো করি, সেগুলোর ভ্যালু বাড়ুক।
আমরা এখন যেটা করি আমাদের গার্মেন্টসেও ঠিক একই সমস্যা, এটা আপনারা খুব ভালো করে জানেন যে আমরা যে কাজগুলো করি আমরা খুব ছোট ছোট কাজ করি, খুব কম দামি কাজ করি। সো এটাকে যদি আমরা একটু বেশি দামি কাজ করতে পারি, সো দেখা যাবে যে একই সময় ব্যয় করে আমি এখন ঘন্টায় যদি মনে করেন $10 পাই, তখন কিন্তু আমি $20, $25, $30 ইনকাম করতে পারবো ঘন্টায়। সো আমি যদি একটু হাই ভ্যালু কাজ করি, অর্থাৎ এই ধরনের নতুন টেকনোলজি নিয়ে কাজ করি, তাহলে আমাদের এক্সপোর্ট ভলিউম দেখবেন যে অনেক বেড়ে গেছে। সো এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে আমাদের জনসম্পদের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা কাজ করছি, এটা নিয়ে বেসিস কাজ করছে, চেষ্টা করে যাচ্ছি। আমাদের একাডেমিয়াকেও এগিয়ে আসতে হবে। সো এটা একটা বড় ব্যাপার যে ইউজ অফ দ্য রাইট টেকনোলজি, দ্য ইউজ অফ দ্য লেটেস্ট টেকনোলজি, এটা আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে আমরা কিন্তু গুরুত্ব দিব এই আউটসোর্সিং অ্যাওয়ার্ডের সময়। যারা ইউজ করছেন তারা বেশি প্রেফারেন্স পাবেন, বেশি নম্বর পাবেন, কোনো সন্দেহ নেই। না, এটা হচ্ছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে একটি ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে, রাশাদ জানিয়ে দিবে, যেখানে গিয়ে কাল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন, আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, আগামী 2 সপ্তাহ পর্যন্ত রেজিস্ট্রেশন থাকবে। আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি যাতে এই ইনফরমেশনটা যে রেজিস্ট্রেশন করা যাচ্ছে, করতে হবে, এই যে ইনফরমেশনটা একটা সুযোগ রয়েছে, এইটা একটু ছড়িয়ে দিতে হবে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে। আপনারা জানেন, কিন্তু অনেকেই জানেন যে একেবারে মানে অজপাড়াগায় বসে কিন্তু অনেকে ভালো টাকা রোজগার করছে আউটসোর্সিং করে। সেই ছেলেটা বা সেই মেয়েটা কিন্তু জানবে না যদি আপনারা এগুলো কাভার না করেন, না লেখেন। সো এই যে আমরা আউটসোর্সিং অ্যাওয়ার্ড করতে যাচ্ছি, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2021, এটার রেজিস্ট্রেশন কালকে থেকে শুরু হচ্ছে, 2 সপ্তাহের জন্য খোলা থাকবে। এই 2 সপ্তাহে তারা অনলাইনে গিয়ে নিজেদেরকে রেজিস্ট্রেশন করবে। এই কথাটা যাতে সবাই জানতে পারে, তাহলে আমরা দেখব যে অনেক বেশি আমাদের এন্ট্রি এসছে, এবং আমাদের তখন কিন্তু বিচার কার্যটাও কিন্তু অনেক ফেয়ার হবে, এবং তখন আরো ভালো হবে। আর সবসময় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এসেছি, আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে গেছেন, এই জন্য আপনাদেরকে আসলে এটা মানে নতুন করে আবার ধন্যবাদ দিতে চাচ্ছি না। ইটস মানে কন্টিনিউয়াস প্রসেস। উই আর অ্যাকচুয়ালি, আমি মনে করি যে উই আর পার্টনার্স। সাংবাদিকরা যারা আইসিটি আপনারা নিয়ে কাজ করেন, আপনারা আমাদের পার্টনার। আমরা একটা কাজ করছি, আপনারা সেটা প্রচার করছেন। সো আমাদের যে পুরো আইসিটি ইন্ডাস্ট্রি, একটা কোম্পানিতে যেমন একটা সেলস টিম থাকে, একটা অ্যাকাউন্টস টিম থাকে, একটা মার্কেটিং টিম থাকে, আমাদের ইন্ডাস্ট্রির মার্কেটিং টিম হচ্ছেন আপনারা। আচ্ছা, স্যালারির ব্যবস্থা করা যাবে, ঠিক আছে, ওটা আমরা মাঝে মাঝে আমরা হয়তো একটা করবো, কোনো প্রোগ্রাম করে আমরা একটা কিছু করব। কিন্তু এইটা হচ্ছে মানে এই জন্য আপনাদেরকে আসলে খুব কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মাধ্যমে খুব ভালো মার্কেটিং হচ্ছে। শুধুমাত্র লোকাল মার্কেটিং না, ইন্টারন্যাশনাল মার্কেটিংও হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং অফকোর্স আপনারা অনেক সময় আমাদের প্রবলেমগুলো তুলে ধরেন, সরকারের যে পলিসিগত প্রবলেমগুলো তুলে ধরেন, কিন্তু সেটা তো অবশ্যই ধরবেন, সেখানে তো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আমাদের। কিন্তু একই সাথে আমি বলবো যে একটু বেশি বেশি করে সাকসেস স্টোরিগুলো তুলে ধরবেন, তাতে লোকাল যে যারা ইউজার আছে, যারা আমরা তো আসলে চিনি, এই আইসিটি ইন্ডাস্ট্রিকে চিনি, যারা চেনে না, ধরেন নর্মাল ইউজার যারা, তাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্সের অভাব থাকে অনেক সময়, যে আরে এটা কি পারবে, দেশের আমি বিদেশি সফটওয়্যার কিনি। যে এই যে বিদেশি সফটওয়্যার কেনার এই যে কনফিডেন্সের অভাব, এটা আস্তে আস্তে দূর হবে যদি আপনারা এটাকে বেশি বেশি করে প্রচার করেন। সো এটা আপনাদের কাছে অনেক একটা বড় অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ শুনেছেন, আমাকে বরদাস্ত করেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর নেব। ও আচ্ছা, না ওই স্ট্রিমিং হচ্ছে তো তাই মাইক্রো এটা না। আচ্ছা, আমার নাম তৌহিদ, আমি কাজ করি 21 টেলিভিশন, আপনার একেবারেই পাশে। বেসিক্যালি আমি আইসিটি সেক্টরে খুব কমই আসি, আগে টুকটাক আসতাম অনেক দিন আগে। আমার জানবার বিষয় হচ্ছে, আপনি বলছেন যে ভারত হচ্ছে প্রথম আউটসোর্সিংয়ে, বাংলাদেশ হচ্ছে সেকেন্ড, এবং আপনি বলছেন 24% আর 16%, রাইট? তো পার্থক্যটা কত, আয়ের ক্ষেত্রে পার্থক্যটা কত? এবং আমি যতটুকু ধারণা করছি, অফকোর্স ইন্ডিয়া অনেক বেশি আয় করে, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় হিসেবে আমাদের কোন কোন দুর্বলতার কারণে এত দূরত্ব ভারতের সাথে বাংলাদেশের? ধন্যবাদ। জি, এক্সেলেন্ট একটা প্রশ্ন। 24% এবং 16% এটা কিন্তু ভলিউম ওয়াইজ, আপনি জানেন আমি ভলিউম বলেছি,
মুশকিল হয়েছে লাস্টে যেটা আমি বলছিলাম যে আমরা যে কাজগুলো করি এগুলো খুব লো ভ্যালু কাজ। ইন্ডিয়া যে কাজগুলো করছে এগুলো একটু অনেক হাই ভ্যালু কাজ, যেখানে ধরেন ডেটা অ্যানালিটিক্স আছে, ডিসিশন মেকিং এর অনেক ধরনের কাজ আছে। আমরা হয়তো একটা গ্রাফিক্স প্রসেসিং করছি, আমরা হয়তো ধরেন একটা ডেটা এন্ট্রি করছি বা এই ধরনের, কিন্তু হাই ভ্যালু কাজ আমাদেরকে আরো বেশি করে করতে হবে। তাহলে আমাদের আসলে এই দূরত্বটা কমে, আমি এক্সাক্ট ভলিউম বলতে পারবো না আপনাকে যে শুধুমাত্র আউটসোর্স করে, এমনিতে ধরেন ওদের এক্সপোর্ট ভলিউম কিন্তু অনেক বেশি, অনেক অনেক বেশি, ওটা আমাদের ওটা নিয়ে আমরা কথা না বলি। কিন্তু আমাদের এখানে যেটা আমরা বলতে চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল আউটসোর্সার এই ধরনের প্রায় 300-350 মিলিয়ন ডলার আয় করছে, এইটাকে ডাবল মিনিমাম করা যেতে পারে যদি আমরা শুধুমাত্র একটু হাই ভ্যালু কাজের দিকে মনোযোগী হতে পারি। না হওয়ার পিছনে একটাই কারণ যে আমাদের এনাফ দক্ষ মানুষ, মানে স্কিলড হিউম্যান রিসোর্স এখন আমরা তৈরি করতে পারিনি। আমরা আমাদের মানে চলছে, আমরা নানা রকমভাবে ট্রেনিং দিচ্ছি, সরকারও ট্রেনিং দিচ্ছে, কিন্তু এই কাজটা আমাদের করে যেতে হবে তাড়াতাড়ি করে, একাডেমিয়াকেও আগিয়ে আসতে হবে। জি সরি, বলেন। আরেকটা মাইক নাই? জি, জি ফ্রিল্যান্সার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি বলছি, আমি দুটোরই উত্তর দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে কতজন ফ্রিল্যান্সার আছে এটা বলাটা আসলে মুশকিল, কারো পক্ষে সম্ভব না, সম্ভব হবেও না। কেন, ফ্রিল্যান্সার তো ফ্রিল্যান্সারই, ফ্রিল্যান্সার তো কোনো চাকরি করে না, সে তো ঘরে বসে কাজ করে। আজকে ফ্রিল্যান্সার, সে কালকে হয়তো ফ্রিল্যান্সার না, আবার পরশুদিন সে ফ্রিল্যান্সার। সো এস্টিমেশন, যেটা সরকারি একটা এস্টিমেশন বলে 6 থেকে 6.5 লাখ ফ্রিল্যান্সার আমাদের বাংলাদেশে কাজ করে। এটা একটা জাস্ট এস্টিমেশন, এখন সত্যিকার অর্থে ওইভাবে বলা মুশকিল। তবে সরকার, আপনারা জানেন যে বেশ কয়েক মাস আগে, বছরের শুরুর দিকে একটি ইনিশিয়েটিভ নিয়েছিল, সেখানে একটা ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশনের একটা সিস্টেম করেছে। তো ওই রেজিস্ট্রেশন, এটা তো প্রতিনিয়ত কাজ, আজকে হচ্ছে কালকে হচ্ছে, এটা ওইখানে একটা ডেটাবেস আছে। সুতরাং আপনি ওইটা দেখলে হয়তো বলতে পারবেন যে হ্যাঁ এই কজন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার। কিন্তু এমনও হতে পারে যে হয়তো 3 মাস আগে রেজিস্ট্রেশন করেছিল ফ্রিল্যান্সার হিসেবে, সে কিন্তু এখন আর ফ্রিল্যান্সার না, সে হয়তো একটা অন্য জায়গায় চাকরি করছে, এমন হতে পারে। সো এইটা আসলে অথেন্টিসিটি নিয়ে আসলে এটা মুশকিল, কেন ফ্রিল্যান্সিং ইজ ফ্রিল্যান্সিং। আমরা বলতে পারি খুব স্পেসিফিক্যালি যে আপনি কয়টা কোম্পানি এক্সপোর্ট করছে রাইট চ্যানেলের মাধ্যমে। যেমন আপনাকে আমি বলেছি একটু কিছুক্ষণ আগে, 200টা কোম্পানি আমাদের 200টা কোম্পানি আমাদের কাছে অ্যাপ্লাই করেছে ফর ক্যাশ ইনসেন্টিভ, অর্থাৎ তারা ফর্মাল চ্যানেলে তারা এক্সপোর্ট করছে। সো এইটা আমি তখন আপনাকে বলতে পারি, কিন্তু ওইটা আসলে বলাটা আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে, বা কারোর জন্যই মুশকিল, মানে সবার জন্যই মুশকিল হয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে সফটওয়্যার থেকে কতটুকু এক্সপোর্ট হচ্ছে, এটাও বলাটা একটু মুশকিল, বিকজ আমরা যখন এক্সপোর্টটা হিসাব করি তখন সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিস, ITES, মনে করেন কেউ একজন ফটোশপে কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, অ্যানিমেশনের কাজ করে, সেটা তো ঠিক সফটওয়্যার না, সেটা কিন্তু ITES। সো ওইগুলো একসাথে আসলে আমাদেরকে কাউন্ট করি আমরা। সো আমরা সবসময় বলি সফটওয়্যার অ্যান্ড ITES। সো সফটওয়্যার অ্যান্ড ITES আর ডিজিটাল ডিভাইস, যেটা নতুন হার্ডওয়্যার, মনে করেন স্মার্টফোন, IoT ডিভাইস, ল্যাপটপ, এগুলো যোগ হচ্ছে, আস্তে আস্তে যোগ হচ্ছে। এগুলো এখনো আসলে খুব কম, ছোট ফিগার, কিন্তু বাই 2025 আমার মনে হয় যে এটা একটা বড় ফিগারে পৌঁছাবে আর কি। জি। আচ্ছা, আমার নাম হচ্ছে আরকেজান, আমি কাজ করি দৈনিক ইত্তেফাকে। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে জিয়া আরেফিন ভাইয়ের কাছে, একটা ভাইস প্রেসিডেন্ট আলমাজ কবির ভাইয়ের কাছে। জিয়া আরেফিন ভাই যেটা তথ্য দিলেন যে 700 মিলিয়ন রেমিটেন্স আমরা এই পর্যন্ত, আপনারা একটা পোর্শন আর কি করেছেন যেখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 700 মিলিয়ন। এই অ্যামাউন্টটা কি শুধুমাত্র এই আমাদের সফটওয়্যার এক্সপোর্ট মানে BPO ITS এইটার, নাকি হচ্ছে টোটাল রেমিটেন্স প্রবাসী শ্রমিকটা যেটা পাঠাচ্ছে সেটা সহ?
এটা একটা প্রশ্ন আপনার কাছে। আর ভাইস প্রেসিডেন্টের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলেছেন যে 200 কোম্পানি এখন পর্যন্ত আপনাদের কাছে ক্যাশ ইনসেনটিভের জন্য আবেদন করেছে, তো এখন পর্যন্ত কতগুলো কোম্পানি বা কত অ্যামাউন্ট আসলে সরকারের পক্ষ থেকে কোম্পানিগুলো হচ্ছে ক্যাশ রেমিটেন্স এই ক্যাশ ইনসেনটিভ আদায় করতে পেরেছে? আর আপনি আমাদের কাছে হচ্ছে, যেহেতু আমার হাতে মাইক এরপর আমি পাবো না, তো আমি বলে রাখতে চাই যে আপনি একটু আগে বলেছেন যে আমরা লিখবো, সরকারের অনেক জায়গায় ঘাটতি আছে। আমরা এই বিশেষ করে আমরা সংবাদকর্মী যারা আছি বিভিন্ন সময় তথ্য চাইলে যেটা হয় যে আপনাদের সাথে আপনারা কথা বলতে চান না। আমরা পলিসি নিয়ে কথা বলতে চাইলে তখন আপনারা বলেন যে নানা বিষয়ে আমরা এখন কথা বলতে পারবো না। সো আপনারা যদি চান যে পলিসিগুলো চেঞ্জ হবে বা পলিসি চেঞ্জ করার জন্য লেখালেখি করতে হবে, সেই বিষয়ে সবার আগে আপনাদেরকে সামনে আগে আসতে হবে। আমাদেরকে বলতে হবে যে আমরা এই বিষয়ে কথা বলতে চাই, এই বিষয়গুলো উত্থাপন করতে চাই, এই বিষয়গুলো এইভাবে চাই, তখনই কিন্তু আমরা লিখতে পারবো। কারণ সংবাদকর্মীরা কখনো নিজেদের মন থেকে লিখতে পারে না, আপনাদের কথার প্রতিচ্ছবিগুলোই আমরা তুলে ধরি। সো সেই জায়গাটা থেকে যে আপনারা যদি আমাদেরকে বলেন কোথায় কোথায় কিভাবে কাজ করা যায়, অবশ্যই আইসিটি ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি আমরা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এই ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য। আমরা চাই আসলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। আরেকটা জায়গা হচ্ছে তৌহিদ ভাই স্যালারির কথা বলেছিল, আমার মনে হয় এই স্যালারির জায়গাটা আপনারা অবশ্যই পে করতে পারেন। আপনাদের বিভিন্ন যে অ্যাওয়ার্ড ফাংশন আপনারা করেন সেখানে আমাদের আইসিটি রিপোর্টারদের জন্য একটা অ্যাওয়ার্ড আপনারা ইনক্লুড করতে পারেন। কারণ আপনাদের এই ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আমাদের রিপোর্টাররা সেই শুরু থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। আমাদের যারা অগ্রজ ছিল না, এখন অনুজ আছেন আমাদের, আমরা দেখে যাচ্ছি সবাই কিন্তু সরাসরি কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের বেসিসের কমিউনিকেশনের জায়গাটা অনেক দুর্বল হয়ে গেছে। আপনাদের সাথে আমাদের অনেক বড় গ্যাপ হয়ে গেছে। আমরা অনেক সময় কমিউনিকেশন করতে গিয়ে নির্দিষ্ট কাউকে পাই না, ফোন করলেও আমরা হয়তো রেসপন্সিভ পাই না, বা আপনাদের এখান থেকে রেসপন্সিভ পার্সন খুব কম। তো এই জায়গাটা নিয়েও আপনারা কাজ করবেন, কারণ আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত যে বেসিসের সাথে আমাদের সংবাদকর্মীদের দূরত্বটা অনেক বেড়ে গেছে। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম আগের প্রসঙ্গে। হ্যাঁ, আমরা খুব গতানুগতিক ভাবেই জানি যে কি গ্রাফিক্স এবং আইটিএস সফটওয়্যারের বিষয়ে এক্সপোর্ট নিয়ে যে প্রশ্নটা হয়েছে, সেই জায়গায় এর মধ্যে আপনি প্রশ্ন করেছেন দেখে আমি আসলে বলিনি, আমি একটু এই জায়গাতে বলতে চাই। দেখেন, আইটিএস এর মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, শুধু সফটওয়্যার বা ডেভেলপার নিয়ে কাজের বাইরেও আমাদের কোম্পানিগুলো, যেমন আমি রিসেন্টলি আমার জানার সুযোগ হয়েছে যে নেদারল্যান্ডে একটা কোম্পানি কাজ করে প্রায় 20 বছর ধরে, এবং ওনারা কি কাজ করেন, ওনারা সিভিল ইঞ্জিনিয়ারদেরকে ইনক্লুড করে নিয়ে ওদের শহরগুলোর বিভিন্ন এই যে ওয়াটার লাইন বা সুয়েরেজ লাইনের ডিজাইনগুলো এখান থেকে যায়। এটাও কিন্তু যথেষ্ট টেকনিক্যাল একটা কাজ, এবং বুয়েটের ইঞ্জিনিয়াররা সেখানে ইনভলভ থাকে। কিন্তু আমরা বলতে পারছি না এখানে ডেভেলপার ইনভলভ থাকে না, তার মানে এটা লো ভ্যালু কাজ, এটা কিন্তু একটা হাই ভ্যালু কাজ। এই একটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি, যেগুলো অনেক সময় আসে আইটিইএস এর ভিতরে চলে যায়, কিন্তু এখানে কিন্তু হাই ভ্যালু কাজ হচ্ছে। আরেকটা বিষয়, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে বিষয়টা এসছে, সেখানে ক্লিপিংয়ের বিষয়গুলো অটোমেট হয়ে যাচ্ছে। সো আমাদের লো ভ্যালু কাজগুলো কিন্তু অটোমেশনের আন্ডারে চলে গিয়ে আমরা হয়তো পার ক্লিপিংয়ের দামটা কমছে, কিন্তু ওখানে আমরা একসাথে 1 ঘন্টায় আগে যেটা 500 করা যেত সেটা এখন 5000 হয়ে যাচ্ছে। সো সেখানে কিন্তু এক্সপোর্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এবং কোম্পানিগুলো কিন্তু টেকনোলজি ইমপ্লিমেন্ট করেই সেই কাজটা করছে। তো শুনতে হয়তো মনে হয় যে আচ্ছা এটা তো ক্লিপিং করছে, কিন্তু ক্লিপিংয়েও কিন্তু ওখানেও কিন্তু আপগ্রেডেশন হলেই একমাত্র এক্সপোর্টের পরিমাণটা বাড়ছে। এই বিষয়গুলো যদি আপনাদের লেখার মাধ্যমে উঠে আসে, কারণ অনেক সময় দেখা যায় যারা একটু ভেতরে ঢোকে না, আইসিটি ইন্ডাস্ট্রি কী করে, ক্লিপিং করে অথবা গ্রাফিক্স করছে, এর বাইরে আমরা নতুন কিছু শুনছি না, কিন্তু এর ভিতরেও কিন্তু অনেক ধরনের ইনোভেশন, অনেক ধরনের টেকনোলজি অ্যাডাপ্টেশন কিন্তু আসছে, আদারওয়াইজ তারা ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে পারতো না। এবং আউটসোর্সিং অ্যাওয়ার্ড সেটাকে প্রমাণ করে যে এই অঙ্কটা যে বাড়ছে, বা জিয়া ভাই যেটা বললেন যে ইন্ডিভিজুয়াল লেভেলেও এই অঙ্কটা বাড়ছে, এটার কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু অ্যাডাপ্ট করছি, আমরা শিখছি, এবং স্কিল লেভেলটা কিন্তু ওই জায়গায় একটু একটু করে বাড়ছে, যেটা কিনা ভিজিবল না বলে আমরা অনেক সময় বলতে পারি না। ধন্যবাদ। জি, আসসালামাইকুম। উত্তরটা দিন। ধন্যবাদ আপনাকে। এটা একেবারেই আইটি সার্ভিস এক্সপোর্টের বিপরীতে, একেবারে পিওর এটা আইটির এগেনস্টে, একেবারে না। এটা আমাদের আমরা যেটা বলি যে মানে ওয়েজ আর্নার্স রেমিটেন্স, এটার সাথে ওয়েজ আর্নার্স রেমিটেন্সের কোনো সম্পর্ক নাই। এটা খুবই, আমি আবারও বলছি যে এটা খুবই আশার কথা যে আমরা
শুধু একটা ব্যাংক মানে পুরোপুরি সোর্সকে ইউটিলাইজ করতে পারি নাই। আমরা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট পুরোটা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট পুরোটা এখানে ইনভলভ হতে পারি নাই আমরা, এটা আমাদের ব্যর্থতা। বাট একটা ব্যাংক আমরা শুধু, সেটা হচ্ছে আমি বলছি যে খুব স্পষ্ট করে বলছি 2012 থেকে হ্যাঁ এখন পর্যন্ত আমরা 700 মিলিয়ন, বাট গ্রোথ রেট ইজ ভেরি হাই। শুধু এই বছরই এখন পর্যন্ত 150 মিলিয়ন আমরা আর্ন করেছি, সেটা একেবারেই আইটি সার্ভিস এক্সপোর্টের এগেনস্টে। ধন্যবাদ। জি, ও আচ্ছা, কত টাকা ক্যান্সেল, ওটা তো আমি বলেছি আমাদের এখানে 200 কোম্পানি অ্যাপ্লাই করেছে এবং 200 কোম্পানি কিছু না কিছু ক্যাশ ইনসেন্টিভ পেয়েছে, এবং এটা তো একটা রোলিং প্রসেস। মনে করেন আপনি একটা কোম্পানি হয়তো সে এখন কিছু ইনভয়েস জমা দিল, আবার 1 মাস পরে জমা দিল, প্রত্যেক মাসেই বা 1-2 মাস পর পর জমা দিচ্ছে, এবং সে হয়তো 1 মাস পর পর বা 3 মাস পর পর সে হয়তো ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছে। তো এইভাবেই, তো এমন কোনো কোম্পানি আমার জানা মতে নাই যে অ্যাপ্লাই করেছে পায়নি বা তাকে রিফিউজ করে, মানে আনলেস এখানে কোনো সমস্যা আছে এরকম আর কি কিছু। 160 মিলিয়ন, আমি তো বলেছিলাম 160 মিলিয়ন লাস্ট ফিসক্যাল ইয়ারে 160 মিলিয়ন ইনসেন্টিভ দেওয়া হয়েছিল, মানে 160 মিলিয়নের উপরে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল। জি, আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক তো সারা বাংলা বলেন, এমনি বলেন। জি, আচ্ছা, ওইটা আমরা এটার পরে বলি, এই সংবাদ সম্মেলন, ফর্মাল সংবাদ সম্মেলনের পরে বলি। যেটা আপনি বলছিলেন যে ইয়েটা কি বলে, আমাদের যে প্রতিবন্ধকতা, উন্নয়নে মানে $5 বিলিয়ন জন্য কি কাজ করা হচ্ছে, এটা আপনি বোধহয় তুহিন ভাই একটু দেরি করে এসেছেন। আমি এটা আমার বক্তব্যে বলেছিলাম যে আমরা এইখানে মেন চ্যালেঞ্জটা হচ্ছে যে দক্ষ জনবলের সংখ্যা একটা সমস্যা, ওইটা আমরা মিটিগেট করার চেষ্টা করছি বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে। বিভিন্ন সরকারও ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সো এই ট্রেনিং দিয়ে আমাদের আসলে স্কিলড হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে, তাহলে আমরা এক্সপোর্টটা বাড়াতে পারবো, নতুন টেকনোলজি নিয়ে তারা কাজ করতে পারবে। আর 2 নম্বর হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো রোবাস্ট করতে হবে, অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেটের পেনিট্রেশনটা বাড়াতে হবে। তাহলে যেটা হবে যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা সেখানে বসে কিন্তু তারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করে আউটসোর্সিং এ তারা মানে কাজ করতে পারবে, ফ্রিল্যান্সিং করতে পারবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর $5 বিলিয়নের জন্য আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে হাইটেক পার্ক অথরিটির যে 28টি সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং হাইটেক পার্ক একটা পরিকল্পনা রয়েছে, তার মধ্যে ঢাকা, তারপরে যশোর, রাজশাহী, সিলেট এগুলো শুরু হয়েছে, কিন্তু বাকি যে আরো 24টা রয়েছে এগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। যদি তাড়াতাড়ি শেষ করা যায় তাহলে সেখানকার ছেলেমেয়েরা সেখানে হয়তো উদ্যোগী হতে পারবে, সেখানে গিয়ে তারা অ্যাক্টিভিটি শুরু করতে পারবে, এবং তখন দেখা যাবে যে বিদেশি ইনভেস্টমেন্টও আসছে। সো তখন কিছু আর কি আমাদের এটাকে এই এক্সপোর্ট বুস্টিংয়ে এটা আরো হেল্প করবে। সো 2টা জিনিস, একটা হচ্ছে দক্ষতা, 2টা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে 2টা জিনিস, একটা হচ্ছে ইন্টারনেট, একটা 2 নম্বর হচ্ছে হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক। এই হচ্ছে মূল রিকোয়ারমেন্ট টুয়ার্ডস $5 বিলিয়ন। আপনি বলছেন $5 বিলিয়ন কবে? আমাদের টার্গেট হচ্ছে 2025। এটা শুধু বেসিস না, এটা সরকারি টার্গেট,
এবং এই টার্গেট হচ্ছে সফটওয়্যার, আইটি এনেবল সার্ভিসেস অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস, এই তিনটা মিলিয়ে আমরা $5 বিলিয়ন আর্ন করতে চাই বাই 2025। আর কিছু ছিল কোয়েশ্চেন আপনার? না, ও ওটা পরে পরে বলছি, ওটা এখানে না, এখানে না, আর কিছু ছিল না আপনার? না, ওকে, জি জি। আলমাস ভাই আপনার সবগুলো প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু আমি একটু সুযোগ নিতে চাই। আপনি যেহেতু দক্ষ জনশক্তির কথা বলেছেন, এখানে আমাদের না আসলে মাইন্ডসেটটা চেঞ্জেরও বিষয় আছে। এই যে মাস্টার্স পাশ করে কোথায় ট্রেনিং নেবে, মাস্টার্স পর্যন্ত কিন্তু জীবনের অনেকখানি সময় আমরা শেষ করে ফেলেছি। তো তখন আমি 3 মাসের ট্রেনিং নিয়ে সেখান থেকে যে আউটকামটা আশা করছি সেটা দিয়ে কিন্তু আমি আবার জাম্প করতে পারছি না। এখানে আমার স্যালারি রেঞ্জটা কম থেকে যাচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটা একটু ফোকাস করা দরকার মিডিয়া থেকে। আমাদের মিডিয়ার যারা বন্ধুরা আজকে এসছেন, আমি খুব মানে গুরুত্ব দিয়ে এই কথাটা বলতে চাই যে আমরা যখন মাস্টার্স পাস করে একটা আইটি ট্রেনিং নিতে আসি 3 মাসের, এবং ওই 3 মাসের ট্রেনিংয়ের উপরে বেস করে আসলে আমাদেরকে থাকতে হয়, আমাদের জনশক্তির স্কিল বলতে হয়, তখন কিন্তু মানে একটা মুশকিলটা এখানেই। আমরা যদি এই ডিসিশনটা আরও আগে নিতে পারি যে আমরা আইটি সেক্টরে কাজ করব, এবং আইটি সেক্টরের বিভিন্ন তথ্য তাদের পর্যন্ত আমরা পৌঁছে দিতে কিন্তু অনেক সময় নিচ্ছি, স্কুল লেভেল, কলেজ লেভেল, ওরা কিন্তু আসলে আইটি সেক্টরে কোথায় কোথায় কাজ হচ্ছে, ভবিষ্যৎ অপরচুনিটিগুলো, এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কথাগুলো, এগুলো কিন্তু আমরা একেবারেই একটা সীমিত গণ্ডির ভিতরে আলোচনা করছি। কিন্তু এইগুলো তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া যে তাদের ক্যারিয়ার পাথটা কি হতে পারে, মাস্টার্স করাটাই একমাত্র ক্যারিয়ার পাথ না, এর বাইরেও আইটি সেক্টরে আসতে হলে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। সেই জিনিসটা জানেন না বলেই ওনারা আসলে অনেক ক্ষেত্রে জানেন না যে কোথায় ট্রেনিংটা নেবেন, কি বিষয় ট্রেনিংটা নেবেন। ইভেন আসলে আমরা শুনি যে কি বিষয় ট্রেনিং নেবেন, এটাও ওনারা জানেন না। তো ওই জায়গাটাতে একটা মাইন্ডসেটের বিষয় আছে যেটা আমাদের তৈরি করতে হবে, এবং মিডিয়া থেকে আসলে আপনারা সবচেয়ে ভালোভাবে এই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারেন। বাকি প্রশ্নের উত্তর আসলে আলমাস ভাই দেবেন। সো মাইন্ডসেটের অবশ্যই চেঞ্জ করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রির যে গ্যাপটা রয়েছে সেটাকে কমিয়ে আনার জন্য ইউনিভার্সিটিগুলোর সাথে প্রায় বৈঠক করে থাকি, ইউজিসির সাথে বৈঠক করেছি এর আগে। আমরা বলতে চাচ্ছি যে এই যে ট্রেনিংটা নিবে, এই ট্রেনিংটা 3 মাসের বা 6 মাসের ট্রেনিংটা নিবে, এইটা কিভাবে তার সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সে যখন গ্র্যাজুয়েট করবে পরের দিন থেকে কিন্তু সে এমপ্লয়েবল, তার তখন নলেজও থাকবে, স্কিলও থাকবে। আদারওয়াইজ তাকে কিন্তু 3 মাস বা 6 মাস সময়টা নষ্ট করতে হবে, তার জীবনের সময় নষ্ট, আমাদের পুরা জাতির একটা জনসম্পদের একটা অপচয়। সো এইটা আমরা কাজ করছি। আপনি স্পেসিফিক প্রোগ্রামগুলো জানতে চেয়েছেন, আমাদের বিআইটিএম যেটা আছে, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এইটার মাধ্যমে আমরা রেগুলার ট্রেনিং দিচ্ছি, এবং একেবারে নতুন বিষয়গুলোতে ট্রেনিং দেই, জেনারেল বিগিনার লেভেলেও আমরা ট্রেনিং দেই, কিন্তু একেবারে নতুন বিষয়েও ট্রেনিং দেই। আমাদের একটা প্রজেক্ট আছে এসিআইপি বলে, আপনারা অনেকে হয়তো জানেন, যেটা বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে এবং এডিবি ফান্ডেড একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা এ পর্যন্ত প্রায় 23 থেকে 25 হাজার আমরা ছেলে মেয়েকে ট্রেনিং দিয়েছি, এবং এইবার আমরা এখনো ট্রেনিংটা শুরু হয়েছে আবার নতুন আরেকটা ফেজ, এবং আমরা নানা রকমের ভেন্ডার সার্টিফিকেশন, যেমন অ্যাডোবি সার্টিফিকেশন, সিসকো, মাইক্রোসফট সার্টিফিকেশন, এগুলোও আমরা তাদেরকে করাচ্ছি, মানে ট্রেনিং দিচ্ছি। সো এই ধরনের প্রচেষ্টা বেসিস থেকে আছে, শুধুমাত্র বেসিস থেকে। এছাড়া সরকারের কিছু প্রজেক্ট আছে, আপনারা জানেন আইসিটি ডিভিশনের বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে, সেগুলো আছে। রাইট। এছাড়া আমাদের কিছু কোলাবোরেটিভ ট্রেনিং আছে, যে শুধু বেসিসের যে বিআইটিএম এর মধ্যে থেকে না, এখানে তো আমাদের একটা ক্যাপাসিটি লিমিটেশন তো রয়েছে। আমরা আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছে, আমাদের অনেক মেম্বার আছে যাদের ট্রেনিং ফ্যাসিলিটি আছে, তাদের সাথে আমরা কোলাবোরেশন করে কিন্তু তাদের সাথে এই সেম ট্রেনিংগুলো, সেম সিলেবাসগুলো, তাদের মাধ্যমেও কিন্তু আমরা ট্রেনিংগুলো ইম্পার্ট করছি, সো দ্যাট আমরা ভলিউমটা বাড়াতে পারি। আপনারা জানেন যে চিটাগংয়েও কিন্তু আমরা কিছুদিন আগে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলেছি,
সেখানে ট্রেনিংটা কোভিডের মধ্যে বন্ধ ছিল, কিন্তু আমরা সেটা আবার শুরু করতে যাচ্ছি। সো এইভাবে আমাদের এই এফর্টটা রয়েছে, দক্ষ জনবল। আমাদের ক্যাপাসিটি তো লিমিটেড, একটা অ্যাসোসিয়েশনের ক্যাপাসিটি তো লিমিটেড, আমরা এটা করে যাচ্ছি। কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে হচ্ছে ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, মানে একাডেমিয়া সবচেয়ে বড়। যদি তারা ওই ট্রেনিং এর স্কিল ডেভেলপমেন্টটা যদি সিলেবাসের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে সবচেয়ে বেশি এটা আসলে আউটপুটটা বড় হবে আর কি। জি, ওখানে যখন রেজিস্ট্রেশন করবে, ওখানে বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলোর ক্রাইটেরিয়া আছে, ডকুমেন্টেশন আছে, তাকে ডকুমেন্টেশন ওখানে দিতে হবে। সো ওইভাবে আর কি আমরা বিচার করব আর কি। মানে আপনি বলছেন যে আপওয়ার্কের মতো একটা কিছু প্ল্যাটফর্ম করা যায় কিনা? আচ্ছা, মানে অবশ্যই করা যায়, বাট এটার কি কোনো প্রয়োজন আছে? মানে আমাদের কি নতুন করে আরেকটা ফেসবুক করার তো দরকার আছে? সোশ্যাল মিডিয়া তো ফেসবুক আছেই, সো আমাদের কি নতুন করে আপওয়ার্ক করার দরকার আছে? সেটাই হচ্ছে কথা। না মানে আমরা মনে করেন একটা প্ল্যাটফর্ম করলাম, কথার কথা বেসিস ওয়ার্ক নাম দিলাম, কথার কথা, কারণ এইটাকে তো প্রচার করতে হবে। মানে এইটা তো মানুষ, এইটা প্রচার করার জন্য যে এফার্ট, যে মার্কেটিং এফার্ট, সেটা তো আবার আরেকটা বিশাল ব্যাপার। তো তার থেকে বরং যদি আপওয়ার্ক বা যেগুলো অলরেডি যেগুলো আছে সেগুলোতে আমার মনে হয় ওগুলোতে কনসেন্ট্রেট করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ আর কি। একটু শেষ করেন। জি, আমাদের যে অলরেডি আপনাদের সাথে সেই ইউআরএলটা শেয়ার করা হবে, আমাদের যে প্রেস রিলিজটা যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আউটসোর্সিং রাইট, এটা হচ্ছে আউটসোর্সিং অ্যাওয়ার্ড ডট বেসিস ডট ওআরজি ডট বিডি। আমি একটু আবার বলছি, আউটসোর্সিং অ্যাওয়ার্ড ডট বেসিস ডট ওআরজি ডট বিডি। এই লিঙ্কে যে ওখানে ক্রাইটেরিয়াগুলো আছে, সেইখানে যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাই সেইখানে অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য আসলে কোনো ফি দেওয়া লাগবে না, সম্পূর্ণভাবে ফ্রি। এবং এইখানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে। আপনি যে একটু আগে যে প্রশ্ন করলেন যে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির জন্য কিভাবে থাকবে, আমরা যেটা গতবারও করেছিলাম, আমরা এবারও করব। তার যে ইনকামটা আছে এইটা আসলেই সত্যি কিনা, এই জন্য কিন্তু আমরা তাদের ব্যাংক স্টেটমেন্টটা চাই, ব্যাংক স্টেটমেন্টের ফটোকপিটা চাই। সেটা আমরা করছি। তার আপওয়ার্কে কিন্তু সে কত টাকা ইনকাম করে তার সেটা দেওয়া থাকে। তার যে আপওয়ার্কে যে প্রোফাইল লিঙ্কটা বা অন্যান্য যে মার্কেট প্লেসে কাজ করছে, ফাইবার হতে পারে, গুরু হতে পারে, তার যে প্রোফাইল লিঙ্কটা সেটাও কিন্তু আমরা চাই। তো সম্পূর্ণ একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যতটা সম্ভব ভেরিফিকেশন করেই কিন্তু আমরা যে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা অ্যাওয়ার্ডটা আমরা দিই। এটা আমরা 10 নভেম্বর পর্যন্ত আমাদের এটা চলবে, রেজিস্ট্রেশনটা চলবে। এরপরে আমরা জাজিং প্রসেসটা কমপ্লিট করে আমরা আশা করছি নভেম্বরের শেষের দিকে আমরা এটা একটা প্রোগ্রামটি করব, অর্থাৎ ফাইনাল যে ডিক্লারেশনটা এবং যে অ্যাওয়ার্ড সেরিমনিটা, ফাইনাল সেরিমনিটা আমরা নভেম্বরের শেষের দিকে করব। জি আলমাস ভাই, জাজ কারা থাকবে? আচ্ছা, যাদের জন্য আমরা গত বছরও যেভাবে করেছিলাম এবছরও সেভাবে থাকবে। এখানে আমরা যারা আপনার আচ্ছা, যারা বাংলাদেশে এক্সপোর্ট নিয়ে কাজ করছে, এক্সপোর্ট ইউনিটের কোম্পানিগুলো বেসিস মেম্বার, সেইখান থেকে প্রতিনিধি থাকে। এখানে বিভিন্ন বলতে পারেন যে ব্যাংক, তারপর প্রাইভেট কোম্পানি বা টেলিকম, এদের যারা হেড অফ আইটি বা সিআইও যারা থাকে তাদের সেখান থেকে থাকে। এইখান থেকে আমরা একাডেমিয়া থেকে আমাদের থাকে, আমাদের জার্নালিস্ট থেকে প্রতিনিধি থাকে। সব জায়গা মিলে একটা কিন্তু জুরি বোর্ডটা হয়। এবং একটা জুরি বোর্ড না, জুরি বোর্ড কয়েকটা হয়, 5-6টা জুরি বোর্ড হয়। এক একটা জুরি বোর্ড এক একটা ক্যাটাগরিতে কিন্তু তারা বিচার কার্যটা করে। তো প্যানেলটা যেটা হয়, সেই প্যানেলে কিন্তু বা বোর্ডটা যেটা হয়, সেখানে কিন্তু সব সেক্টরের প্রতিনিধিরাই থাকে। যারা এক্সপোর্ট নিয়ে প্রিভিয়াসলি কাজ করেছে বা এখনো কাজ করছে, পলিসি মেকিং এ কাজ করছে, তারা যেমন থাকে, সেখানে সরকারের প্রতিনিধিরা থাকে, সেখানে প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেশন থাকে, সেখানে একাডেমিয়া থাকে, জার্নালিস্ট থাকে, সবাই কিন্তু থাকে। আমি টেকভিশন 24 নিউজ পোর্টালে কাজ করছি। তা আমার যেটা প্রশ্ন আলমাস ভাইয়ের কাছে, যে আউটসোর্সিং অ্যাওয়ার্ড আপনারা অনেকদিন ধরে করে আসছেন, খুবই ভালো ইনিশিয়েটিভ।
এটা কন্টিনিউ করেন, এটা আমরাও চাই। তো আমি চাচ্ছি এইবার যে অ্যাওয়ার্ডটা করছেন বা রেগুলার করে আসছেন, এইখানে সবাইকে ইনভলভ করার জন্য, এখানে রেজিস্ট্রেশনে বা এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য আপনারা কি কি ইনিশিয়েটিভ নিচ্ছেন? যেহেতু আপনারা 64 ডিস্ট্রিক্টস কভার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি কি ইনিশিয়েটিভ থাকবে? আমরা আপনাদের সহযোগী হিসেবে ডেফিনেটলি আমরা আমাদের যার যার জায়গা থেকে, মিডিয়া থেকে রোলটা প্লে করব। এই জায়গাটায় আপনারা কিভাবে করবেন একটু বলবেন। আর সেকেন্ড হচ্ছে, আমি যদি একটু বলবো যে বেসিসের প্রায় 1000+ আপনাদের মনে হয় মেম্বার, রাইট? আরও বেশি। তো আমি আসলে গত কিছুদিন আগে আমি একটা উবার বাইকে আসছিলাম, কারণ বাজার সোনারগাঁ হোটেলে আসছিলাম। তো ওখানে ওর সাথে কথা বলতে বলতে ও বললো যে সিএসসি কমপ্লিট করছে কোন একটা ইউনিভার্সিটি থেকে, আমাকে বললো সব, পরে আমাকে সিবিও পাঠাবে। তো এই কয়েকটা করোনার মধ্যেও আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা সবাই জানি যে অনেক চাকরি হারিয়েছে, বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা আইটিএস, এই সমস্ত সব ইন্ডাস্ট্রিতে চলে গেছে। ফ্রেশার হিউজ পরিমাণ ছেলে পেলে সিএসসি কমপ্লিট করে চাকরি পাচ্ছে না, হিউজ, আপনারা খুব ভালো জানেন। তো আমার সাজেশন বা আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা অনেক কিছু করছেন, বড় বড় কর্মসংস্থানের জায়গাটায় আপনারা ইন্ডাস্ট্রি, শুধু আমি বেসিসকে বলবো না, আপনার যে কোম্পানিগুলো আছে 2000, 1000, 3000, ওরা যদি কর্মসংস্থানের বিষয়টা যদি খুব বেশি নজর দেয়, কারণ আমাদের তরুণ প্রজন্ম লেখাপড়া করে কি পরিমাণে যে হ্যাসেল পাতে হচ্ছে একটা চাকরির জন্য। আমার নিজের চোখের দেখা, নর্থ সাউথ থেকে পাশ করে সে 10,000 টাকার স্যালারি হলে সে তাতেও রাজি। আমি সেই বোর্ডে ছিলাম, আই ওয়াজ দেয়ার, যে সে 10,000 টাকা, স্যার আমি চাকরি করব। আসলে চাকরির বাজারটা খুবই কঠিন অবস্থা। আপনারা হয়তো এন্টারপ্রেনার হওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রি খুব ফোকাস করছে, ওটা হয়তো একটা সেগমেন্ট করবে, কিন্তু চাকরির বাজারটা কিন্তু খুব বড়। তো এই জায়গাটা কাজ করবেন। আর লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের ব্যাংক এশিয়া আরেফিন সাহেবের কাছে, আপনারা তো শুরু থেকেই কাজ করছেন, আমাদের মিডিয়া থেকে কয়েকজনের একটা প্রশ্ন আমি দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে সংবাদকর্মীদের জন্য আপনাদের শুধু আপনাদের ব্যাংক না, কোনো ব্যাংক থেকে লোন বা ক্রেডিট কার্ড, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো সম্ভবত নেই। তো এই জায়গাটাতে আপনাদের আসলে কোনো কিছু করার সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ। আচ্ছা, আমি জি, আমি প্রথম প্রশ্নের উত্তরটা আপনাকে দিচ্ছি, যে প্রমোশনের জন্য করছি, যে আমরা 64টা জেলা থেকে যে এবারে যে প্রথম তাই না, এটা আসলে প্রতি বছরই এভাবেই হয়ে আসছে। গত বছরও আমরা 64টা জেলা থেকে 64টা ইন্ডিভিজুয়ালকে, আমরা 64 জন ইন্ডিভিজুয়ালকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি। এটা যেটা হচ্ছে, আপনাদের তো একটা বড় দায়িত্ব আছে সেটাকে প্রচারণা করা, প্লাস আমরা ফেসবুক বুস্টিং এর মাধ্যমেও যত বেশি সংখ্যক রিচ আনা যায়, এবং যারা ফ্রিল্যান্সার কমিউনিটি আছে সেখানে আমরা মেসেজগুলোকে ছড়িয়ে দেব, এবং সেভাবে আমরা আশা করছি ভালো একটা পার্টিসিপেশন সবার কাছ থেকে পাবো। আর দিচ্ছি জিয়া ভাইকে। তার আগে হ্যাঁ, কর্মসংস্থান দেখেন, যে মাস্টার্স করে চাকরি পাচ্ছে না, আমি এটাও বলেছি, আসলে হয়তো আপনি মানে খেয়াল করেননি, যে একটা ছেলে যখন গ্রাজুয়েট করে বা ছেলে মেয়ে যখন গ্রাজুয়েট করে, তার কিন্তু একটা ডিগ্রি আছে বা নলেজ আছে, তার কিন্তু দক্ষতা নাই। তার যদি দক্ষতা থাকতো, সে তার চাকরি, মানে চাকরি তাকে খুঁজতো। সো তার কিন্তু দক্ষতা নাই বলে সে চাকরিটা পাচ্ছে না। সো তাকে দক্ষ হতে হবে, এবং দক্ষ হওয়ার জন্য আমি আগেই বলেছি যে আমাদের কিছু ইনিশিয়েটিভস আছে, আমরা কিছু ট্রেনিং এর ব্যবস্থা করছি, এবং আমরা রেকমেন্ড করছি যে ওই ইউনিভার্সিটিগুলো যাতে তাদের এই দক্ষতার এই ট্রেনিংটা ওই সিলেবাসের মধ্যে নিয়ে আসতে পারে। তাহলে সে যখন ওই গ্রাজুয়েট করলো, তার ডিগ্রিটাও থাকলো, নলেজও থাকলো, দক্ষতাও থাকলো, তখন সে কিন্তু চাকরিটা পাবে। নট নেসেসারিলি আমার কাছে, যদি আমি একেবারে খুব খোলাখুলি বলতে চাচ্ছি আপনার কাছে, আমার কাছে, আমার কোম্পানিতে যদি একটা ছেলে আসে সিএসসি করে মাস্টার্স ডিগ্রি নিয়ে, আই রিয়েলি ডু নট কেয়ার, আমি কোনোদিন তার জিপিএ বা দেখতে চাই না। আই রিয়েলি ডু নট কেয়ার তার ডিগ্রি আছে কিনা, আমি দেখতে চাই তার স্কিল আছে কিনা, সে কি প্রোগ্রামিংটা পারে কিনা, বা সে কি নেটওয়ার্কিংটা পারে কিনা, সে কি গ্রাফিক্স ডিজাইনটা পারে কিনা। সো তার স্কিল লেভেলটা আমরা দেখতে চাই। এখন দুনিয়া কিন্তু পাল্টে গেছে, আপনারা এটা সবাই জানেন, দুনিয়া কিন্তু এখন ওই ডিগ্রির পিছনে ঘোরে না। আমার মানে, সুতরাং ডিগ্রি ছাড়া আমি এরকম একাধিক মানুষকে জানি যে যারা কলেজ ড্রপ আউটস, মানে অর্থাৎ ডিগ্রি ফিনিশ করে নেই এখনো, টেকনিক্যালি সে এইচএসসি পাস, কিন্তু সে হয়তো 5 থেকে 6 লাখ টাকা স্যালারি পাচ্ছে, ব্যবসার কথা বলছি না, স্যালারি পায়। সো এরকম আমি একাধিক মানুষকে চিনি। সো এটা আসলে দক্ষতার উপরে। আমি আমি আসলে এই জন্যই মাইকটা নিয়েছি, আপনি আসলে স্যাটিসফাইড হননি আলমাজ ভাইয়ের উত্তরে। হ্যাঁ, এই জিনিসটা দুটো সাইড আছে। একটা তো হচ্ছে যে কোম্পানিগুলো কিন্তু লোক যাচ্ছে, লোক পাচ্ছে না, এর থেকে সত্যি কথা কিন্তু নাই। হ্যাঁ, দক্ষ লোক আমরা পাচ্ছি না,
যার জন্য একটা তো হচ্ছে যে আমাদের মাইন্ডসেট, আমাদের বাবা মাদের মাইন্ডসেট যে ইউনিভার্সিটিতে ঢুকতে হবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি একটা চাকরিতে ঢুকে যাব, এটাই তো মাইন্ডসেট আমাদের, তাই না? কিন্তু এখন পৃথিবী পাল্টে গেছে, আমরা এখন ইন্ডিভিজুয়াল স্কিলের উপরেই শুধুমাত্র চাকরিটা হয়। একজন কন্টেন্ট রাইটার, সে কি ডিগ্রি নিয়ে আসছে, কন্টেন্ট রাইটারের কিন্তু এখন হিউজ ডিমান্ড আমাদের এখানে, কিন্তু কথা হচ্ছে কন্টেন্ট রাইটারও কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের কি ইংলিশ থেকে বা বিভিন্ন ইয়ে থেকে অনেক লোক বের হচ্ছে না? বের হচ্ছে, কিন্তু ভালো কন্টেন্ট রাইটার কিন্তু আইটি ইন্ডাস্ট্রি পাচ্ছে না। আর এইটা একটা যেমন দিক, যে যেটা আলমাস ভাই অলরেডি বলেছেন, যে স্কিল নাই এবং সঠিক সময়ে সিদ্ধান্তটা নেওয়া, যে আমি আসলে আইটি ইন্ডাস্ট্রিতে যদি যেতে চাই সেখানে আমি আসলে কি করব। সিএসসি পাশ করা, আরেকটা হচ্ছে একাডেমিয়া আর ইন্ডাস্ট্রির মধ্যে যে গ্যাপটা আছে, সেখানে যে সিএসসি পাশ করে আসে সে, তাকে দিয়ে আসলে ডেভেলপারে কাজ করানো যায় না। প্রথম 6 মাস ওকে কোম্পানিতে ঢুকে আসলে শিখতে হয়, এটা হচ্ছে রিয়েলিটি। এবং কোম্পানিগুলো যে এই মানে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, এই কথাটা আসলে কোথাও আসে না। আপনি কোম্পানিদেরকে বলেছেন তো তারা নিতে পারছে না, তারা কিন্তু এই ইনভেস্টমেন্টটা করার পরে ওই ছেলেটাই দ্বিগুণ বেতনে আরেকটা কোম্পানিতে জয়েন করে 6 মাস পরে, এটা রিয়েলিটি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা আলমাস ভাই তার ওনার বক্তব্যের শুরুতে বলেছেন, যে আমরা সরকারি কাজগুলো দেখছি বিদেশি কোম্পানি নিয়ে যাচ্ছে, লোকাল কোম্পানি যদি ওই বড় বড় কাজগুলোর অংশ হতে না পারে, সে আসলে এমপ্লয়মেন্টে কি করে যাবে, সেটা আরেকটা প্রশ্ন। সো আসলে উদ্যোক্তা হয়ে উদ্যোক্তারাও যে খুব মানে খুব রিল্যাক্স আছে, খুব কমফোর্টেবল আছে, ব্যাপারটা তা না। সব দিকেই এই ইন্ডাস্ট্রিটা যেহেতু নতুন, অনেকগুলো প্রশ্ন অনেক জায়গা থেকে তৈরি হচ্ছে, এবং রেগুলার বেসিসে আসলে নতুন টেকনোলজি আসছে, নতুন বিজনেস মডেল আসছে, এমপ্লয়মেন্টের জায়গা কিন্তু হচ্ছে, একেবারে হচ্ছে না তা না। কিন্তু আমি যদি ওই মাস্টার্স মাইন্ডসেট নিয়ে বসে থাকি, তাহলে আমাকে কেউ চাকরি দিতে পারবে না। ধন্যবাদ। আচ্ছা, যেটা আপনি বললেন, আমি শুধু ছোট্ট করে একটু মানে এমপ্লয়মেন্টের ইস্যুতে একটু বলি। আসলে এইটা কিন্তু ভাইস ভার্সা, আর এটা ডিপেন্ড করে অনেক কিছুতে ডিপেন্ড করে। অবশ্যই আমাদের মানে এটা একটা জাতীয় সমস্যা আমাদের, আর পুঁজিবাদী অর্থনীতিতে অবশ্যই প্রতিযোগিতাটাই হচ্ছে মূল কথা। প্রতিযোগিতায় যে টিকে থাকতে পারে সেই সাস্টেইন করে, এটাই হচ্ছে দেখা যায়। এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েটের জন্য অবশ্যই একটা বেসিস বললেও ওনাদের লিমিটেশনের জায়গা থেকে আছে, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আছে। ইভেন একটা পলিসি মেকিংটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সেই জায়গায় কাজ করব সবাই মিলে। অবশ্যই আমরা চাই যে বেকারত্বের সমস্যার সমাধান হোক, সবাই আমরা যেন দক্ষতা অর্জন করতে পারি, যেটা আলমাস ভাই খুব জোর দিলেন যে দক্ষতার উপরে, দক্ষতাটা যেন আমরা অ্যাচিভ করতে পারি, সেই জায়গাটা আমরা সবাই কাজ করব, সেই ইনিশিয়েটিভটা থাকা উচিত। আমি আপনাকে ধন্যবাদ জানাবো আপনার কনসার্নের জন্য। আপনি যেটা এটা মানে ইউ আর কনসার্ন অন ইট, এটা সবচেয়ে ভালো দিক। আর সেকেন্ড হচ্ছে যে আপনারা বললেন যে অবশ্যই আমরা বিশ্বাস করি যে একজন যে কোনো পেশার কর্মী লোক, আমরা যদি ফাইন্যান্সিয়ালি লিগ্যাল ওয়েতে বেনিফিটেড না হই, নট অনলি স্যালারি, দ্য আদার বেনিফিটস, সুযোগ সুবিধা যদি ভোগ করতে না পারি, সেটা সংবাদকর্মী হই, পুলিশই হই, ব্যাংকারই হই, আর আইটি সার্ভিস এক্সপোর্টারই হই, আমরা যে কোনো রকম ডাইভার্সিফাই ওয়েতে জড়িয়ে যাই। আপনারা যে কথাটা বলেছেন, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি হয়তো লোন নিয়ে কাজ করি না, এটা করি না, আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে। আমরা অবশ্যই, আমি এটা আপনাদেরকে এখানে কথা দিয়ে যেতে পারছি যে আমি আমার যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, আমি আমাদের নেক্সট সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে তুলব যে সংবাদকর্মীদের জন্য কোনো লোন ফ্যাসিলিটি বা প্রোডাক্টের ডিজাইন করা যায় কিনা, বা করার জন্য আমি এইটুক বলবো। আমি এইটুক পর্যন্ত আপনাদেরকে বলতে পারি, তার বেশি কিছু বলতে পারবো না। ধন্যবাদ। তো আমাদের প্রবলেমটা হয়ে গেছে কি জানেন, আপনারা বলছিলাম না আমরা একসাথে কাজ করি, আমরা এক টিম, আমাদের ইন্ডাস্ট্রি এবং আপনারা। সো অ্যাকচুয়ালি উই আর অলসো কাজিনস, বিকজ আমরাও লোন পাই না, আপনারাও লোন পান না। আমরাও মেধা সম্পদ নিয়ে কাজ করি, আপনারাও মেধা সম্পদ নিয়ে কাজ করেন। সো মেধা সম্পদ নিয়ে যারা কাজ করে তাদেরকে আসলে তাদের তো কোনো জামানত থাকে না, মানে বাড়ি জমি এগুলো কিছু থাকে না। সো সেজন্য খুব মুশকিলে পড়েছে। সো আমিও খুব শুনে আশ্বস্ত হলাম যে ব্যাংক এসে এটা নিয়ে কাজ করবে। আর শিক্ষিত বেকারের সংখ্যা কত জানেন বাংলাদেশে? 3 মিলিয়ন।
এই 26 মিলিয়ন ছিল, সরি 26 লাখ ছিল, এই কোভিডের পরে এটা এখন 30 লাখে দাঁড়িয়েছে। তো এর মধ্যে সিএসসি হয়তো খুবই কম, কিন্তু ওই যে যোগ্যতার অভাব, দক্ষতার অভাব। জি সরি, বলেন। করোনাকালে গত 2 বছরে কতগুলো প্রতিষ্ঠান বেসিসের সাথে যুক্ত হয়েছে, কতগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, সুনির্দিষ্ট তথ্য দিলে ভালো হয়। আর বেসিসের সর্বমোট কতগুলো প্রতিষ্ঠান রয়েছে? আপনারা বেসিসের ওয়েবসাইটে গেলেই ওখানে একদম টোটাল নাম্বারটা একদম মেন পেজে চলে আসে। এটা 1700-র কাছাকাছি এখন, রাইট? 1700-র মতো কোম্পানি এখন বেসিসের মেম্বার। কতগুলো বন্ধ হয়েছে আমার জানা মতে ওইভাবে ফর্মালি বন্ধ হয়েছে এরকম সেরকম কিছু নাই ফিগার। হ্যাঁ, কিছু কিছু হয়তো অনেকে হয়তো আয়তনে ছোট করেছে, কিন্তু ওইভাবে আসলে যে একেবারে বন্ধ হয়ে গেছে বা ওইরকম আমার ওইভাবে আমাদের কাছে ওইভাবে কোনো ইয়ে নাই আর কি, তথ্য নাই। জি জি, আচ্ছা শেষ প্রশ্ন নিয়ে নিই তারপর বলছি। জি আচ্ছা, এক্সেলেন্ট। আমার মনে হয় দিস ইজ অ্যান এক্সেলেন্ট আইডিয়া, আমরা এটা করব। আমি আপনাদেরকে এটা কথা দিচ্ছি যে, এবং বিকজ এটা নিয়ে অনেকবারই কথা হয়েছে আসলে তহিদ ভাই, অনেকেই আপনারা বলেছেন। না, আই নো আমরা বিভিন্ন সময় এই মানে এইটা কথা হয়েছে কিন্তু গত 1-1.5 বছরে, কিন্তু এই করোনার জন্য অনেক কিছু ভার্চুয়ালি অনেক কিছু সম্ভব না, স্পেশালি এগুলো সম্ভব না। বাট আমরা এখন করব, আমরা কিছু হালকা বিগিনার লেভেল ট্রেনিং, সেটা যেমন মনে করেন যেটা যেটা উনি এখন বললেন, একটা স্মার্টফোনের ইউজার মানে প্রপার ইউজ বা এইগুলো এই ধরনের, বা একটা মনে করেন কথার কথা হয়তো বেসিক হয়তো একটা কিছু এডিটিং এই ধরনের কিছু, তো এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আমরা করব। ওইটার ওরিয়েন্টেশন যে মনে করেন কথার কথা ব্লকচেন নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন কিন্তু নিজে ব্লকচেন বোঝে না, সো হয়তো এই ধরনের যে ওরিয়েন্টেশনটা বা নতুন টেকনোলজিগুলোর ওরিয়েন্টেশনটা আমরা একটা এটার ব্যবস্থা করব, এটা ওয়ার্কশপ টাইপের আমরা একটা করব। সো এই মোটামুটি আপনাদেরকে ধন্যবাদ। আর কে জান ভাই যেটা লাস্টে একবার বলেছিলেন আমাকে যে আপনারা না বললে তো আমরা লিখবো না, আমি কিন্তু স্পেসিফিক্যালি বলেছি আজকে দুইটা জিনিস, এটা আপনারা লিখবেন যে 1 নম্বর হচ্ছে 20% ক্যাশ ইনসেন্টিভ, আরেকটা বলেছিলাম কি জানি বলেছিলাম, আর পলিসি, এই যে ফরেন এক্সচেঞ্জ পলিসির রিল্যাক্সেশন মানে রিভিশন। সো এই দুইটা জিনিস নিয়ে আপনাদের কিন্তু লেখা দরকার। সো এইটা আমার মনে হয় লেখা দরকার। আর আপনি যেটা বলছেন আইসিটি ইন্ডাস্ট্রির জন্য সুখবর, সুখবর তো ধরেন মনে করেন ইট ইজ আইসিটি ইন্ডাস্ট্রি তো একটা ইটস আ কন্টিনিউয়াস জার্নি, মানে এমন না যে হ্যাঁ আমরা আগামী মাসে অমুক কিছু একটা মাইলস্টোন অ্যাচিভ করবো, ওইরকম ভাবে কিছু বলাটা মুশকিল। বাট আমরা এগিয়ে যাচ্ছি। আপনি যদি 2 বছর আগের কথা চিন্তা করেন যে আমাদের মনে করেন আমরা তখন যেখানে ছিলাম এখন কিন্তু অনেক একটা ভালো পর্যায়ে আসছি। সো এটা আসলে একটা কন্টিনিউয়াস জার্নি, সেরকম কোনো হাইলাইটেড ইয়ে বলাটা আসলে ওভাবে মুশকিল। মানে আপনি কি কোনো স্পেসিফিক সুখবর জানতে চাচ্ছেন? ও আচ্ছা, একটা সুখবর আমি দিই। তাই কি, মানে সুখবর বলতে আপনি কি বোঝাচ্ছেন, সাকসেস স্টোরি? না, একটা সুখবর আমি দিচ্ছি আপনাদেরকে। আমরা সব সময় এটা শুনছি। আমরা যখন আমাদের প্রত্যেক বছর যখন সফট এক্সপো হয়, যেটা গত বছর হয়েছিল, আমরা কিন্তু একটা বড় সেশন রাখি যেখানে এই আউটসোর্সিং যারা করে তারা কিন্তু আসে, এবং আমার তো মনে হয় কত মানুষ এসেছিল, 300-400 মানুষ বোধহয় এসেছিল লাস্ট, আরো বেশি। দেখেন একটা কথা বলি, আমরা বেসিসের ম্যান্ডেট কিছু আছে, বেসিস ইজ আ ট্রেড বডি। 1 নম্বর কথা, আপনি যেটা বলছেন এটা কিন্তু একটু সরকারি লেভেলে কথা বলছেন, আমরা তো সরকার না।
সো আমরা যেটা করছি, আমাদের ইন্ডাস্ট্রির বেনিফিটের জন্য আমরা আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা করছি, সো দ্যাট এটা অবশ্যই একটু সবাই যদি একটু মন দিয়ে শোনেন, আমরা আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা কেন করছি, এটা একটু মন দিয়ে একটু শোনেন, তাহলে জিনিসটা হয়তো বুঝতে পারবেন। আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা করছি, এরা তো আমাদের মেম্বার না, তাহলে আমরা কেন এদেরকে রেকগনাইজ করছি? আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা আমরা করছি, আমরা এনকারেজ করতে চাই যে আমাদের যে এক্সপোর্ট বাস্কেটটা আছে এটা যাতে আরো বড় হয় এবং তারা যাতে আরো উৎসাহিত হয়, এবং শুধু তাই না, এই যে ইন্ডিভিজুয়ালটা যে এখন একজন ফ্রিল্যান্সার, সে যাতে অদূর ভবিষ্যতে একটা ট্রেড লাইসেন্স করে একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে পারে নিজেকে, এবং সে তখন বেসিসের মেম্বার হয় এবং সে আস্তে আস্তে 1 জন থেকে 2 জন 3 জন 5 জন করে সে টিমটা বাড়াতে পারে। সো এই উৎসাহটা তাদেরকে দিতে চাই এবং তাদেরকে বলতে চাই যে আপনি এখন 4% ক্যাশ ইনসেন্টিভ পাবেন, আপনি যদি একটা ট্রেড লাইসেন্স নিয়ে বেসিসের মেম্বার হন তাহলে আপনি কিন্তু 10% পাবেন এবং আরো অনেক বেনিফিট পাবেন। সো এইটাকে প্রমোট করার জন্য কিন্তু আমরা আউটসোর্সার যারা করে, যারা ফ্রিল্যান্সার যারা আছে, তাদেরকে কিন্তু আমরা রেকগনিশন করছি এবং তাদেরকে কিন্তু আমরা উৎসাহ দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রশ্নের উত্তর আমরা পরে দিচ্ছি। থ্যাংক ইউ, খোদা হাফেজ।